আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে আরও একটা লাইভ ক্লাসে হাজির হয়েছি, ক্লাস নাম্বার 7। আমরা কিন্তু ইতিমধ্যে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা ধরে ফেলছি। হ্যাঁ, তো টিস্যু ও টিস্যুতন্ত্র ধরে ফেলছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা শেষ করে আবার একটা পরীক্ষা নেওয়া। কারণ এর আগে আমরা কোষ বিভাজন এবং নগ্নবীজি আবৃতবীজি শেষ করেছি এবং এগুলোর উপর পরীক্ষা নিছি। হ্যাঁ, এবং আজকে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্রের লেকচার নাম্বার 7, এর আগে লেকচার নাম্বার 6 পড়াইছি, আজকে পড়াবো লেকচার নাম্বার 7। তো টিস্যুতন্ত্রে আমি আরও একটা লেকচার নেওয়ার টার্গেট রাখছি, মানে এই লেকচারটার পর আরও একটা টিস্যু ও টিস্যুতন্ত্রের লেকচার হবে, তারপরে কিন্তু পরীক্ষাটা হবে। এবং টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ভার্সিটিতে শর্ট সিলেবাসে এক্সাম হবে, তাই মেইন বইয়ের কোনো বিকল্প নাই। আমি একটা কথা বলি, ভার্সিটিতে আমি যতদূর জানা গেছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে ভার্সিটির ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু মেইন বইয়ের কোনো বিকল্প নাই। কারণ এখন এমন কিছু প্রশ্ন চলে আসতে পারে যেটা ইম্পর্টেন্ট নাও থাকতে পারে। এই জন্য মেইন বই এখন পড়তে হবে, কারণ এখনও যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা সম্ভব। তাই মেইন বই এবং বেসিক এই দুইটা জিনিস তোমাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে। তোমার এই দুইটা জিনিস সবসময় ক্লিয়ার রাখতে হবে। একটা হচ্ছে মেইন বুক আর একটা হচ্ছে যে তোমার কি বেসিক। এই দুইটা জিনিস ক্লিয়ার রাখবা, তারপর আমার ক্লাস তো করবাই, সাথে ওই দুইটা জিনিস অবশ্যই ক্লিয়ার রাখবা এবং বেশি বেশি এক্সাম দিবা। যত বেশি এক্সাম দিবা তুমি নিজেকে তত বেশি এক্সপোজ করতে পারবা, বা তুমি নিজের সম্বন্ধে তত বেশি তোমার একটা আইডিয়া হবে। তো তুমি সেই অনুযায়ী পরবর্তীতে নিজেকে শুধরাতে পারবা। এখন যত বেশি ভুল করবা তত বেশি তোমার লাভ, বিকজ তুমি এই ভুলগুলাকে পরীক্ষা দিয়ে আর কি এই ভুলগুলাকে তুমি শুধরাতে পারবা। আজকে লেকচার নাম্বার 7 এর আগের ক্লাসগুলো পেতে আমাদের পিন কমেন্টে দেওয়া আছে। এর আগের ক্লাসগুলোর সবগুলোর লিঙ্ক আমাদের পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা ওই পিন কমেন্ট থেকে লিঙ্কে গিয়ে সবগুলো ক্লাস দেখে নিতে পারো, যারা আগে করো নাই। আর যারা আমাদের সাথে সবসময় কন্টিনিউ রাখতেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য। প্রত্যেকে এক কাজ করো, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা একটু শেয়ার করো। সবাই প্রত্যেকে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর লাইভটা একটু শেয়ার করো। আর আমাকে কমেন্টে দুইটা জিনিস বলো, যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আর একটা হচ্ছে আমার লাইভটা ক্লিয়ার কিনা, আর একটা হচ্ছে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু কমেন্ট করে বলো। প্রত্যেকে আমাকে একটু বলো অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, অল ক্লিয়ার। 21 বেচ বলছো অল ক্লিয়ার। তোমরা এখনও 92 জন। আমি চাই তোমরা পার্টিসিপেট করো, আর তোমরা পার্টিসিপেট করলে কিন্তু আমি কন্টিনিউ করার একটা কি পাই, মানে তোমরা আমার জ্বালানি বলতে পারো। ঠিক আছে, তোমরা যদি থাকো তাহলে আমি তো আছি তোমাদের সাথে। এখন তোমরা যদি না থাকো তাহলে ভাইয়া সামনে আগানোর ওই শক্তিটা পাবো না, বিকজ তোমরাই হচ্ছে আমার সামনে আগানোর শক্তি বা জ্বালানি। সো তোমরা নিজ দায়িত্বে সবাইকে ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দাও এবং লাইভটা উড়াধুরা শেয়ার করো। প্রত্যেকে যারা লাইভটা দেখছো ভাই, তারা সবাই শেয়ার করো এবং কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, তোমাদের রেসপন্স থাকাটা জরুরি, কারণ তোমাদের রেসপন্স যদি থাকে তাহলে আমি মনে করবো কি তোমার কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তোমার একটা টার্গেট আছে, আমি এটাই মনে করবো। সো তোমার যারা এখন লাইভে আসো, আমি ধরেই নিচ্ছি যে তোমরা কোনো একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তোমাদের ইচ্ছা আছে বিদায় তোমরা লাইভ কষ্ট করে হলেও লাইভটা দেখতেছো। কারণ লাইভ আর রেকর্ডের মধ্যে একটু আলাদা তফাৎ আছে। লাইভে একটু পোলাপান ক্লাস করলে ক্লাস ফিল থাকে, রেকর্ডের করলে কতক্ষণ দেখে আবার দেখে নেই, এরকম একটা ভাবসাব থাকে। বাট লাইভে কিন্তু তুমি থাকলে ব্যাপারটা তেমন কাজ করে না, সাইকোলজিক্যালি ব্যাপারটা তেমন কাজ করে না। তো এখন প্রত্যেকেই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা একটু শেয়ার করে দাও। প্রত্যেকেই আমরা নিজ দায়িত্বে লাইভটা শেয়ার করি এবং মেনশন করি। সবাই বলতেছো আমার ভয়েস ক্লিয়ার, তাহলে আমি ক্লাসটা মোটামুটি শুরু করে দিতে পারি। আজকের টপিক এদিকে আমি লিখলাম, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ। খুবই ইম্পর্টেন্ট টপিক স্থায়ী টিস্যুর প্রকারভেদ। এখান থেকে প্রশ্ন আসে, স্থায়ী টিস্যুর প্রকারভেদ
খুবই ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, স্থায়ী টিস্যু থেকে প্রশ্ন আসে। গত ক্লাসে আমরা অনেক প্রশ্ন দেখাইছি, প্রায় 4-5টার মতো প্রশ্ন দেখাইছি, 4-5টার মতো প্রশ্ন দেখাইছি। আচ্ছা, তাও আরেকটা তোমাদেরকে একটা দিচ্ছি, দেখি বলো এটা পারো কি না। যাও, গত ক্লাস যদি করে থাকো তাহলে এই প্রশ্নটার আনসার পারবা। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ, গত ক্লাসটা যদি করে থাকো তাহলে অবশ্যই এই আনসারটা করতে পারবা। গত ক্লাসটা যদি করে থাকো অবশ্যই এই আনসারটা করতে পারবা। লাইভটা শেয়ার করতে থাকো প্লিজ, লাইভটা শেয়ার করতে থাকো এবং কমেন্টে মেনশন, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। যত ক্লাসটা যদি করে থাকো তাহলে এটা করতে পারার কথা। গত ক্লাসটা যদি করতে থাকো তাহলে এটা করতে পারার কথা, এটা করতে পারার কথা, এটা করতে পারার কথা। গত ক্লাসটা যদি করে থাকো এটা পারার কথা, এটা পারার কথা, এটা পারার কথা। দেখি সবাই বলো এটার আনসার কি হবে। এটা মেডিকেলে আসছিল, এখানে ম্যাট লিখে দিই, মানে মেডিকেল না বললে তোমাদের আবার ফাত্তা দাও না। এটা ম্যাটে আসছিল, মেডিকেল না বলে দিলে তোমরা আবার প্রশ্নকে পাত্তা দাও না। এই ম্যাট, এই ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যু, এটা এই কত ক্লাস যারা করছে তারা এটা পারার কথা। দেখি বলো এটার আনসার কী হবে। ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যু উদাহরণ, শীর্ষস্থ, নিবেশিত বা ইন্টারক্যালোরি, পার্শ্বীয় বা গ্রাউন্ড বা ভিত্তি। আনসার কী হবে দেখি বলো। একজনে বলতেছো সি, একজন বলতেছে সি, আর একজন বলতে আনসার নাই, একজন বলতেছে ক্লাস, আচ্ছা ক্লাস করো, ওকে সি, একজন বলতেছে সি, ওকে বেশিরভাগ বলছো সি। বাকিরা করো, বাকিরা যারা ভাবতেছে না তারা মনে হয় গত ক্লাস করে নেই। এভাবেই দিন যাবে গা, আর তুমি এভাবেই প্রশ্নের আনসার খুঁজতে থাকবা, বুঝছো? এভাবেই দিন যাবে গা, আর যারা আনসার করতেছো না আর কি, তারা কি পারে না আর কি, পারে না মানে কি ক্লাস করে না বা এখনও সিরিয়াসনেস জিনিসটা আসে নাই। এভাবেই দিন যাবে গা, এভাবেই দিন যাবে গা তোমাদের। আনসার হচ্ছে পার্শ্বীয়। গত ক্লাস যারা করছে আমি বলছিলাম পার্শ্বীয় বা সেকেন্ডারি ভাজক টিস্যুর কয়েকটা উদাহরণ লিখে দিয়েছিলাম। ওখানে দেখবা ক্যাম্বিয়াম ছিল, কর্ক ক্যাম্বিয়াম বা ক্যাম্বিয়াম যাই বলো, কর্ক ক্যাম্বিয়াম বা ক্যাম্বিয়াম যাই বলো। আমি চাইলে এখানে কর্ক ক্যাম্বিয়ামটাও লিখে দিতে পারতাম, সমস্যা নেই। কর্ক ক্যাম্বিয়াম বা ক্যাম্বিয়াম যাই বলো, ওগুলো হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। আমি গত ক্লাসে কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ লিখে দিয়েছিলাম। ওখানে আমি 2 ধরনের ক্যাম্বিয়াম লিখছিলাম, একটা ছিল কর্ক ক্যাম্বিয়াম আর একটা ছিল ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। মনে করে দেখো, তো যেই ক্যাম্বিয়াম হোক না কেন, ক্যাম্বিয়াম তো ক্যাম্বিয়ামই, তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। দেখছো আমি যে লিখে দিছি ওখান থেকেই আমি প্রশ্ন করছি, বা ওখান থেকেই মূলত প্রশ্নটা আমি বলছি। সো এমন না যে আমি বলি নেই, এমন থেকে প্রশ্ন একটা দিয়ে দিছি হঠাৎ করে। সো তোমাকে অবশ্যই করতে হবে। যারা পারে নাই তারা কি, তারা মানে এখনও সিরিয়াসনেসটা তাদের আসে নাই আর কি। পরীক্ষার সময় হয়তো আসবে, আর পরীক্ষার সময় যখন আসবে তখন তো অনেক লেট হয়ে যাবে। তাহলে দেখছো এরকম। তো এখন দেখো স্থায়ী টিস্যু প্রকারভেদ থেকে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা। স্থায়ী টিস্যু 3 ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু, আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। এই স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। সরল টিস্যু মনে রাখবে, এই সরল টিস্যুগুলা একই ধরনের কোষ নিয়ে গঠিত, একই ধরনের কোষ নিয়ে গঠিত, মানে সবগুলা কোষ দেখতে একই রকম। ধরো একটা কোষ যদি গোল হয় বাকিগুলোও গোল হবে। বাট জটিল টিস্যু একই ধরনের কোষ না, এগুলা ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। জটিল টিস্যু ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তার মানে সরল টিস্যু যদি সেম ধরনের কোষ নিয়ে গঠিত হয়, জটিল টিস্যু কিন্তু ডিফারেন্ট টাইপসের কোষ নিয়ে গঠিত। আর ক্ষরণকারী টিস্যু মানেই তো বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি পদার্থ ক্ষরণ করে। এটার কাজ হচ্ছে ক্ষরণ, এটার কাজ হচ্ছে তোমার ক্ষরণ করা, তরল পদার্থ ক্ষরণ করা বা যাই বলো, ক্ষরণ করা আর কি। তাহলে স্থায়ী টিস্যু 3 প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু একই ধরনের কোষ নিয়ে গঠিত, এটা মাথায় রাখতে হবে। জটিল টিস্যু ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তোমরা আবার অনেকেই জানো এই সরল টিস্যুটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে প্যারেনকাইমা,
এই সরল টিস্যুটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে প্যারেনকাইমা, একটা ভাগ হচ্ছে কোলেনকাইমা, আর একটা ভাগ হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। তাহলে সরল টিস্যুর তিনটা ভাগ। সরল টিস্যু তিন প্রকার আবার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। মনে রাখবা প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীরটা আসলে পাতলা থাকে একটু, এটার কোষ প্রাচীর পাতলা থাকে। প্যারেনকাইমার কোষ প্রাচীর মোটামুটি পাতলা থাকে, তুলনামূলক পাতলা থাকে এদের তুলনায়। আর কোলেনকাইমার কোষ প্রাচীরটা আসলে, কোলেনকাইমার কোষ প্রাচীর তোমার অসমভাবে পুরু, মানে সব জায়গায় সেমভাবে পুরু থাকে না। অসমভাবে পুরু মানে সব জায়গায় সেমভাবে পুরু থাকে না, কিছু জায়গায় বেশি পুরু, কিছু জায়গায় কম পুরু। আর স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সমভাবে পুরু, মানে সব জায়গায় সমভাবে পুরু, সব জায়গায় সেমভাবে পুরু থাকে বা মোটা থাকে। পুরু মানে কি? পুরু মানে মোটা। কোষ প্রাচীর সমভাবে পুরু, কোষ প্রাচীর অসমভাবে পুরু, মানে সব জায়গায় সেমভাবে পুরু থাকে না, মোটা থাকে না। আর এটা কোষ প্রাচীর, প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা, তুলনামূলক কি পাতলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর তুলনামূলক কি পাতলা, তুলনামূলক হচ্ছে কি পাতলা। দেখো এই প্যারেনকাইমা যেটা, এই প্যারেনকাইমাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা যায়। এই প্যারেনকাইমাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা যায়। যেমন পাতার প্যারেনকাইমাকে আমরা ডাকতে পারি মেসোফিল নামে। তোমরা অনেকেই জানো পাতার টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু, আর অ্যাকচুয়ালি এই মেসোফিল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। তাহলে প্যারেনকাইমা যখন পাতায় থাকবে তখন এটার নাম হয়ে যায় মেসোফিল। আবার প্যারেনকাইমায় যখন ক্লোরোফিল থাকবে, তোমরা সবাই ক্লোরোফিল চিনো, প্যারেনকাইমাতে যখন ক্লোরোফিল থাকবে তখন প্যারেনকাইমার নাম হয়ে যাবে ক্লোরেনকাইমা। নাম দেখে বোঝা যায়, দেখো ক্লোরোফিলের ক্লোরো, এখান থেকে আসছে ক্লোরেনকাইমা। আবার পানিতে কিছু উদ্ভিদ থাকে যাদের প্যারেনকাইমাতে বায়ুকুঠুরি থাকে। বায়ুকুঠুরি মানে ওখানে গ্যাস জমা থাকে, গ্যাস জমা রাখতে পারে, বায়ুকুঠুরি বলে। তাহলে জলজ উদ্ভিদে মূলত এটা হয়। তো বায়ুকুঠুরি যখন থাকবে তখন ওই প্যারেনকাইমাকে, বায়ু মানে এয়ার না, তো এয়ার থেকে আসছে এরেনকাইমা। দেখো মুখস্থ করতে হবে না, তুমি যুক্তি দিয়ে মনে রাখতে পারবা। এয়ার মানে কি এরেন, এরেন, তো এরেনকাইমা। তার মানে এই প্যারেনকাইমাকে এক জায়গায় এক এক নামে ডাকা যায়। যেমন পাতায় থাকলে বলবো মেসোফিল, যদি ক্লোরোফিল থাকে প্যারেনকাইমাতে তাহলে বলবো ক্লোরেনকাইমা, আর যদি বায়ুকুঠুরি থাকে তখন বলবো এরেনকাইমা, তখন বলবো কি এরেনকাইমা। মাথায় রাখবা। তো প্যারেনকাইমার মূলত কাজটা কি, এগুলো মুখস্থ রাখতে হবে না বা পড়তে হয় না। প্যারেনকাইমার মাছ যেহেতু ক্লোরোফিল আছে তাহলে এটা খাবার তৈরি করতে পারে, আবার খাবার জমাও রাখতে পারে। মূলত প্যারেনকাইমার মেইন কাজ হচ্ছে খাবার তৈরি করা আর খাবারটা জমা রাখা, দৃঢ়তাও প্রদান করে, বাট এটা তার মেইন কাজ না। এর মেইন কাজ হচ্ছে খাবার তৈরি করা, খাবার জমা রাখা এবং খাবার পরিবহন করা, এগুলো থাকে। কোলেনকাইমা বা এটার কাজ হচ্ছে মূলত খাবার তৈরি করা প্লাস দৃঢ়তা প্রদান করা। এই কোলেনকাইমার মেইন কাজ হচ্ছে তোমার খাবার তৈরি করতে পারে, জমা রাখতে পারে, আবার পাশাপাশি এর দৃঢ়তা প্রদানও করতে পারে। আর স্ক্লেরেনকাইমা তো মাস্ট দৃঢ়তা প্রদান করবে, কারণ স্ক্লেরেনকাইমা হচ্ছে খুব শক্ত টাইপসের এবং এরা মূলত মৃত অবস্থায় থাকে। তো এই জন্য আমার স্ক্লেরেনকাইমা দুই ধরনের। একটার নাম হচ্ছে স্ক্লেরাইট, স্ক্লেরাইট বা ইংরেজিতে বলে স্টোন সেল। মনে রাখবা স্ক্লেরাইট তখনই বলবো যখন এই স্ক্লেরেনকাইমাগুলো বহুভুজ টাইপসের হয়। কি হয়? বহুভুজাকৃতি। যদি স্ক্লেরেনকাইমাগুলো বহুভুজাকৃতি হয় তাহলে আমরা এটাকে স্ক্লেরাইট বলবো। আর স্ক্লেরেনকাইমাগুলো যদি বহুভুজাকৃতি না হয়ে লম্বা হয়, লম্বা যখন হবে তখন এটাকে বলবো আমরা ফাইবার।
কখন লম্বাকৃতি হলে, কখন লম্বাকৃতি হলে মানে নলের মতো দেখতে হলে এটাকে আমরা বলবো ফাইবার। তোমরা এই ফাইবারের নাম শুনছো, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। এই যে ফাইবার, এই ফাইবারই হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবং মনে রাখবা এই স্ক্লেরেনকাইমা সবসময় পরিণত অবস্থায়, মৃত অবস্থায় থাকে। যেমন এই স্ক্লেরেনকাইমা কিভাবে থাকে, স্ক্লেরেনকাইমা পরিণত অবস্থায় মৃত, পরিণত অবস্থায়, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, মৃত অবস্থায় থাকে। তার মানে স্ক্লেরেনকাইমা কিন্তু মৃত কোষ নামে পরিচিত। তাহলে দেখো এইটাকে স্ক্লেরেটকেও আমরা মৃত বলতে পারি, এই ফাইবারকেও আমরা মৃত বলতে পারি। তার মানে এগুলা যখন মারা যাবে তখন, মানে এগুলো নর্মালি মৃত পরিণত অবস্থায় মৃত অবস্থা থাকে। এগুলো পরিণত অবস্থায় কী অবস্থা থাকে, মৃত অবস্থায় থাকে, পরিণত অবস্থায় মৃত অবস্থায় থাকে। তাহলে আমরা সরল টিস্যু সম্বন্ধে এই জিনিসগুলো একটু আইডিয়া রাখবো। এগুলো ছোটোবেলায়ও পড়া ছিল, আই হোপ তোমরা যখন 9-10-এ ছিল তখন এগুলো কিন্তু কম বেশি সবাই পড়ছো, এগুলো কিন্তু কম বেশি সবাই পড়ছো। তো স্ক্লেরেনকাইমা দুইটা জিনিস মনে রাখবে, একটা স্ক্লেরাইড যখন বহুভুজাকৃতি, আর একটা হচ্ছে ফাইবার যখন লম্বাকৃতি। এবং মনে রাখবা স্ক্লেরেনকাইমা সাধারণত মৃত, সাধারণত কি মৃত অবস্থায় থাকে, মাথায় রাখবা ফাইবার। এই দেখো ফাইবার কিন্তু মৃত থাকে। আচ্ছা তাহলে ভাইয়া আমরা কিন্তু সরল টিস্যুটা বুঝলাম। এইবার আসো আমরা জটিল টিস্যুটা বুঝি একটু, এইবার আসো আমরা একটু জটিল টিস্যুটা বুঝি। এখানে যা লিখে দিবে ওগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইবার আসো আমরা একটু জটিল টিস্যুটা লিখি। এই দেখো জটিল টিস্যুকে আমি বলছি ভিন্ন ধরনের কোষ। এবং মনে রাখবা জটিল টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আরেকটি হচ্ছে ফ্লোয়েম, আরেকটি হচ্ছে ফ্লোয়েম। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, লাইভটা একটু শেয়ার করতে থাকো। তোমরা কি জানো যে যেহেতু আমি বলছি ভিন্ন ধরনের কোষ, তাহলে জাইলেমে কিন্তু ভিন্ন 4 ধরনের কোষ থাকে। তোমরা অবশ্যই জানো, জাইলেমে 4 ধরনের কোষ। এক ধরনের কোষের নাম হচ্ছে ট্রাকিট, আরেক ধরনের কোষের নাম হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া বা এটার আরেকটা নাম আছে ভেসেল, ট্রাকিয়া বা ভেসেল। এই ওকে নিয়ে যাও তো। আরেক ধরনের হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, তাহলে এই ফাইবারটা কোনটা বুঝতে পারছো, স্ক্লেরেনকাইমা। নাম্বার 4 হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। শুধু এগুলো জানলে হবে না, মনে রাখবা ট্রাকিট হোক, ট্রাকিয়া হোক, জাইলেম ফাইবার হোক, এই 3টা মৃত। খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই 4টা কোষের মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত। এই 4টা কোষ, দেখি সবাই কমেন্টে বলো এই 4টা কোষের মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত। এই 3টা মৃত। ফাইবার তো মৃত, সেটা আমি আগেই দেখাইছি, কারণ স্ক্লেরেনকাইমা বললাম না মৃত, তাহলে ফাইবার মৃত এটা মোটামুটি বোঝা যায়, কিন্তু এই দুটো জিনিস যে মৃত এটা বোঝা যায় না। সো একটু আলাদাভাবে মনে রাখবা, ট্রাকিটও মৃত থাকে, মানে মোট কথা জাইলেমের 4টা কোষের মধ্যে শুধুমাত্র প্যারেনকাইমাটা জীবিত, বাকি 3টা মৃত। শুধু এটা মনে রাখো, বাকি 3টা তো এমনিই মনে রাখার দরকার নেই। এরকম পরীক্ষা আসছিল, আমি দিব, সমস্যা নেই, আমি একটু পরে প্রশ্ন দিব, তোমরা বুঝতে পারবা। ফ্লোয়েমে কিন্তু 4 ধরনের কোষ থাকে। একটি হচ্ছে সিপনল, 2 নম্বরটি হচ্ছে সঙ্গী কোষ, 3 নম্বরটি হচ্ছে সেম ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং 4 নম্বরটি হচ্ছে ফ্লোয়েম ফাইবার,
এখন ভাইয়া এখানে বলছিলেন 3টা মৃত, এখানে কয়টা মৃত? এখানে শুধু একটা মৃত, আর সেটা বোঝাই যাচ্ছে ফাইবার। এই ফাইবারটাই হচ্ছে মৃত, এই ফ্লোয়েম ফাইবারটাই হচ্ছে মৃত। খুবই ইম্পর্টেন্ট। এই 4টার মধ্যে এখানে শুধুমাত্র এই ফ্লোয়েম ফাইবারটাই মৃত, বাকিগুলো জীবিত। আর এখানে 4টার মধ্যে শুধু জাইলেম প্যারেনকাইমাটাই জীবিত, বাকিগুলো মৃত। এগুলো মাথায় রাখবা। তারপর আরেকটা জিনিস মাথায় রাখবা, এই ফ্লোয়েম ফাইবারকে আরেকটু আলাদাভাবে মাথায় রাখতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে। মৃত তো আসবেই, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমি বলছি সেটা হচ্ছে এইটাকে আরও অন্য নামেও ডাকা যায়। একটা হচ্ছে বাস্ট ফাইবার, এটাকে ডাকা হয় বাস্ট ফাইবার নামে, এটাকে ডাকা হয় বাস্ট ফাইবার নামে, বা এটাকে ডাকা হয় সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু নামে। এটাকে ডাকা হয় সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু নামে, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু নামে। তাহলে দেখো, ফ্লোয়েম ফাইবার যেটা মৃত এটাকে বাস্ট ফাইবারও বলবা অথবা সেকেন্ডারি বা ফ্লোয়েম টিস্যু বলবা। এবং এটার এক্সাম্পলটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটার এক্সাম্পলটা হচ্ছে পাটের আঁশ, এটা পরীক্ষায় আসে। এটার এক্সাম্পলটা হচ্ছে পাটের আঁশ। অনেক সময় পরীক্ষায় কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলতে পারে, অথবা বাস্ট ফাইবার বলতে পারে, অথবা ফ্লোয়েম ফাইবারও বলতে পারে। যে নামেই ডাকুক না কেন, অবশ্যই পাটের আঁশ। তার মানে পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার অথবা সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু অথবা ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, আমি একটু দেখি এগুলো লিখছি, যেগুলো দেখা যাচ্ছে কিনা। ওকে, আমি আজকে লাইভ ক্লাসটা ডিলিট করে দিব, কিচ্ছু করার নাই। মাত্র 80 জন পার্টিসিপেন্ট। আর এটা এগুলো ইউটিউবে দিব না। যে লাইভগুলো ডিলিট হবে সেগুলো কখনোই ইউটিউবে দেওয়া হবে না। ঠিক আছে, ইউটিউবেও দেওয়া হবে না, লাইভটাও ডিলিট করে দিব। এখন যারা আমার সাথে লাইভে আছো, তোমরা এবার থেকে আমার সাথে যারা করার ইচ্ছা আছে তারাই শুধু করবা। আর বাকিরা করতেছে কি করতেছে না আমার জানার বিষয় না। বিকজ বাকিরা করতেছে না মানে হচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নেই, বা এখনও তাদের কোনো টার্গেট নেই। তারা এখনও কনফিউশনে দিন কাটাচ্ছে, ভাই কী করবো। অথচ আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছিলাম তোমাদের কী করা উচিত। তো বুদ্ধিমানরা এতদিনে একটা টার্গেট সেট করে ফেলার কথা। আর যারা বলতেছে কী করবো তারা সারা জীবনে কী করবো বলেই চলে যাবা। এদিকে এক্সাম চলে আসবে আর তুমি বলতে কী করবো। আরে ভাই কী করবো সেটা আমি বলে দিছি ফার্স্ট ক্লাসেই। তোমার জিপিএ কম থাকলে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও। তোমার জিপিএ ভালো থাকলে, যদি বায়োলজি ভালো লাগে তাহলে তুমি মেডিকেলের প্রিপারেশন নাও। তোমার জিপিএ ভালো থাকলে, তোমার যদি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও। একদম সিম্পল। তুমি কোথায় যাবে এটা তুমি ভালো জানো। তোমার জিপিএ ভালো থাকলে এবং তুমি যদি মনে করো ভাইয়া বায়োলজিতে আমি কিছু করতে পারি, তা তুমি মেডিকেল প্লাস বায়োলজি ডিপার্টমেন্টে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোর দিকে টার্গেট করো। তুমি যদি মনে করো আমার জিপিএ ভালো, আমি ম্যাথস ফিজিক্স ভালো লাগে আমার, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং যাও, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাই করো, ইউনিভার্সিটি ট্রাই করো। আর তোমার যদি মনে হয় আমার জিপিএ ভাই অনেক কম, মেডিকেলও হবে না, ইঞ্জিনিয়ারিংয়ে তো হবেই না, তাহলে তুমি একমাত্র টার্গেট করো ভার্সিটি। তোমার একমাত্র টার্গেট হচ্ছে ভার্সিটি। বোঝা গেছে? এভাবে টার্গেট সেট করা যায় এবং এই টার্গেট অনুযায়ী তুমি পড়তে থাকো। ওই টার্গেট অনুযায়ী তুমি রিসার্চ করো যে আমার ভার্সিটি এখানে পড়তে চাইলে আমাকে কী পড়তে হবে। আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমার কী লাগবে। আমি যদি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই তো কী লাগবে এটা জানতে হলে তো একটু কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো একটু দেখতে হবে। পড়তে বলি না, একটু দেখতে হবে, প্যাটার্নটা দেখতে হবে, বা কী প্রশ্ন আসে এগুলো একটু দেখতে হবে, কী সাবজেক্ট পড়া লাগতেছে সেগুলো দেখতে হবে। বুঝছো? এগুলো দেখা দরকার। আর লাইভ ক্লাসটা আমরা রাখবো না, আমরা ডিলিট করে দিব। সরি টু সে, আমার ডিলিট করতে হবে, কিছু করার নাই। আরেকটা হচ্ছে যে এখানে এটা ইউটিউবেও আপলোড হবে না। যারা লাইভ ক্লাস করতেছে তারাই শুধু সুবিধা ভোগ করবে। ঠিক আছে? ওকে, কারণ এতবার বলার পরও যদি তোমরা এখনও যদি তোমরা যদি দ্বিধাহীন থাকে কী করবা এটা কী করবা না, বা লাইভ ক্লাস যদি না করো তাহলে কিচ্ছু করার নাই। তোমরা অনেকে হয়তো এটা যদি আমি টাকা দিয়ে করাতাম তাহলে হয়তো অনেকে রেসপন্স করতে, কারণ ফ্রি জিনিসটা আসলে পোলাপান করে না।
ফ্রি জিনিস একটু তোমাদের একটু অ্যালার্জি আছে, বুঝছো? ফ্রি জিনিসে বাঙালির একটু অ্যালার্জি আছে। শিক্ষাক্ষেত্রে আবার অন্যান্য ক্ষেত্রে ফ্রি জিনিস মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু শিক্ষাক্ষেত্রে ফ্রি জিনিসটা কিন্তু অ্যালার্জি টাইপসের, এটা আমি খেয়াল করছি। ওকে, বাস ফাইবার এখান থেকে পরীক্ষায় আসবে। আরেকটা পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন হচ্ছে এই সিপনল। মনে রাখবা, সিপনলে নো নিউক্লিয়াস, খুবই গুরুত্বপূর্ণ। সিপনলে নো নিউক্লিয়াস, এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না। আনসার হচ্ছে সিপনল। সিপনলে কখনো তুমি নিউক্লিয়াস পরিণত সিপনলে কখনো তুমি নিউক্লিয়াস পাবা না। এই জায়গা থেকে অনেকগুলো কোয়েশ্চেন করা যায়, আমি এই জায়গা থেকে প্রায় 3 ধরনের কোয়েশ্চেন করতে পারবো, বা তোমরাও পারবা যদি এই জায়গাটা ভালোভাবে ফোকাস করো। আচ্ছা, শেষ। এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই, এখান থেকে জাস্ট মনে রাখবে এই 3টা মৃত। এখান থেকে এটা মৃত, এটা বাস ফাইবার বা সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলে, এবং এটা এক্সাম্পল হচ্ছে পাটেরাস। আর মনে রাখবা সিপনলে কোনো নিউক্লিয়াস থাকে না। শেষ। ওকে, ক্ষরণকারী আসলে তেমনটা গুরুত্ব না। ক্ষরণকারীর মধ্যে জাস্ট মনে রাখবে এখানে দুই ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না। আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থির টিস্যু। তরুক্ষীর টিস্যু মূলত যে পদার্থটা ক্ষরণ করে ওটার নাম তরুক্ষীরই বলে। আচ্ছা, এটার নাম তরুক্ষীর কেন জানো? কারণ তরু মানে কি জানো? বাংলা তো ভালো পারো তোমরা মনে হয়। তরু মানে হচ্ছে বৃক্ষ, আর ক্ষীর মানে হচ্ছে ওই যে ক্ষীর খায় না, ওই ক্ষীর মানে হচ্ছে বৃক্ষ থেকে ক্ষীরের মতো কিছু সাদা জিনিস বের হয়। তোমরা দেখবা অনেক সময় কাণ্ড ফেটে গেলে ওই জায়গা থেকে সাদা সাদা কি জানি বাইর হয়। দেখবা কাণ্ড ফেটে গেলে গাছের আম গাছও দেখতে পারো, ফেটে গেলে তুমি দেখবা যে ওই ফেটে যাওয়া অংশ থেকে সাদা সাদা কি বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তরুক্ষীর। তরু মানে গাছ, ক্ষীর মানে হচ্ছে সাদা। ক্ষীর যেরকম সাদা, ওটাও সাদা, প্রায় সাদা আর কি, সাদা বলতে পারো। তরুক্ষীর রিলিজ করে। আর গ্রন্থি কি রিলিজ করে এটা তো জানার কথা। গ্রন্থি সবসময় এনজাইম রিলিজ করে, মানে এনজাইমকে বাংলায় বলে কি? উৎসেচক। এনজাইম রিলিজ করে, তেল রিলিজ করে, আঠা রিলিজ করে, হ্যাঁ মধু রিলিজ করে, মধু আছে, আঠা আছে, রেজিন আছে ইটিসি ইত্যাদি গ্রন্থি টিস্যু কী করে? রিলিজ করে। সেটা উৎসেচক মানে এনজাইম হইতে পারে, তেল হইতে পারে, মধু হইতে পারে, আঠা হইতে পারে, রেজিন হইতে পারে, ইটিসি আমার গ্রন্থি টিস্যু কী করবে? রিলিজ করবে। এই শেষ, এটাই জানা উচিত ছিল। আচ্ছা, আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এটা কি, একটু দাঁড়াও, এই যেমন এখানে দেখো এই জিনিসটা হচ্ছে মোটা, আর সেম জিনিস এটা একটু চিকনা করে আঁকছি। অ্যাকচুয়ালি আমি এখানে যে জিনিসটা আছি এটা হচ্ছে জাইলেমের ভেসেলটা আঁকছি। এটা হচ্ছে মোটা ভেসেল, আর এটা হচ্ছে চিকন ভেসেল। এই যে জাইলেমের 4টা আছে না, কোষ আছে না, 4টা কোষের মধ্যে আমি শুধু ভেসেলটাই দেখাইছি। এখন এই জাইলেমের এই ভেসেলটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করি, মানে এভাবে যদি কাটি, এভাবে যদি একটা অংশ কাটি, তাহলে এই কাটা অংশটা হবে এরকম। ঠিক সেমভাবে এই চিকন জাইলেমের যদি এই অংশটা কাটি, তাহলে এই কাটাটা অংশ হবে এরকম, মানে একটু ছোট হবে, তাই না? তার মানে এটা বড় আর এটা ছোট। মনে রাখবা, যেটা ছোট সেটাকে বলা হয় প্রোটোজাইলেম, যেটা ছোট সেটাকে বলা হয় প্রোটোজাইলেম। আর যেটা বড় এটাকে বলা হয় মেটাজাইলেম। তাহলে যে ভেসেলের একটা অংশ যেটা ছোট থাকে, মানে চিকন ভেসেল, ওটা প্রোটোজাইলেম, আর মোটা ভেসেলের একটা অংশ সেটা হচ্ছে মেটাজাইলেম। ঠিক আছে, এই ভেসেলের মোটা অংশটা হচ্ছে মেটাজাইলেম। তাহলে মেটাজাইলেমটা বড় জাইলেম, আর প্রোটোজাইলেমটা হচ্ছে ছোট জাইলেম। এটাই বুঝতে যাচ্ছি, প্রোটোজাইলেম ছোট জাইলেম, আর মেটাজাইলেম হচ্ছে বড় জাইলেম। এতটুকু জাস্ট একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন দেওয়া যায়। দেখি কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো কিনা। আমি একটু দেখি কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো কিনা। আমি একটু দেখি।
জাইলেম কলার একমাত্র জীবিত উপাদান নাম্বার 1 ট্রাকিয়া, নাম্বার বি ট্রাকিট, নাম্বার সি ভেসেল, নাম্বার ডি জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। দেখি এটার আনসার দাও। এটা 1 নাম্বার দিছি, হ্যাঁ এটা 1 নাম্বার দিয়ে আনসার দাও। একের এটা বলো, একের এত বলো, কারণ এখানে আমি 2 নাম্বার দিচ্ছি। একের এটা বলো, একের এটা বলো, একের এটা বলো। 2 নাম্বার হচ্ছে এটা। দেখি এই দুইটার আনসার দাও যে জাইলেম কলার একমাত্র জীবিত উপাদানটা কি হতে পারে, আর পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? ইজ ইট শীর্ষস্থভাজক টিস্যু, ইজ ইট প্রাইমারি জাইলেম টিস্যু, ইজ ইট সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, ইজ ইট সেকেন্ডারি জাইলেম টিস্যু? এই দুইটার আনসার দাও। 1 এত 2 এত, এভাবে বলে আনসার দাও। 2 এর 3 বলছো, 2 এর 3 বলছো, 1 এর কত, 1 এর কত, 2 এর সি, 2 এর সি, দ্যাট মিনস সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলতে চাচ্ছ তোমরা, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলতে চাচ্ছ ভাইয়া। ওকে, সবাই 2 এর সি বলছো। 1 এর ডি, 2 এর সি, 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 1 এর ডি, 2 এর সি। ওকে, সবাই বলছো 1 এর ডি, 2 এর সি, 1 এর ডি, 2 এর সি, 1 এর ডি, 2 এর সি। একের ডি, একের, হ্যাঁ 2 এর সি, সবাই বলছো 1 এর ডি, 2 এর সি। ওকে 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 ওকে, সবাই পারতেছ। দেখো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে তুমি পারবা। সেটা হচ্ছে, এটা হচ্ছে ডি জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে যে তোমার, আরেকটা এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এখন তুমি যদি দেখো সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু না পড়তা, তুমি শুধু যদি এটাকে ফ্লোয়েম ফাইবার হিসেবে পড়তা, সাপোজ শুধু যদি এটাকে ফ্লোয়েম ফাইবার হিসেবে পড়তা বা বাস্ট ফাইবার হিসেবে পড়তা, তাহলে কিন্তু ধরা খাইতা। ফ্লোয়েম ফাইবার বা শুধু বাস্ট ফাইবার হিসেবে পড়তা, ধরা খাইতা, কারণ তুমি এই টার্মটা নতুন শুনছো। সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু হিসেবেও জানতে হবে, বাস্ট ফাইবার হিসেবেও জানতে হবে, ফ্লোয়েম ফাইবার হিসেবে জানতে হবে। 3টা ভিন্ন নাম কিন্তু সেম জিনিস। এখন অপশনে কোনটা দেয় সেটা তো আমি জানি না। এখন অপশনে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার দিলে আমরা হয়তো পারবো, কারণ এই দুইটা আমাদের সাথে অতি পরিচিত। বাট সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু এই শব্দটা আমাদের সাথে অতি পরিচিত না, তাই সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুটাও আমি বলে দিছি যদি অপশনে আসে এরকম যাতে পারো। এবং এটা আসছিল এরকম, এই জন্যই বলছি, আদারওয়াইজ বলার দরকার ছিল না। শেষ। তাহলে দেখছো তুমি যদি বেসিক থাকে এবং তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি কিন্তু পারবে, তুমি কিন্তু কি পারবে, তুমি কিন্তু পারবে। এইবার আসো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা না জানলে নয়, সেটা হচ্ছে ভাস্কুলার, এটাকে 3 স্টার দিবা, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ 3 স্টার দিতে হবে। এটাকে 3 স্টার। ভাইয়া ভাস্কুলার বান্ডেল মানে কি রে? এই ভাস্কুলার বান্ডেল মানে বুঝো না? ভাস্কুলার বান্ডেল হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ। তাহলে এটাকে কি বলে? আরেকটা ভাষায় বলে ফেসিকুলার, এটাকে আরেক ভাষায় বলে
ফেসিকুলার টিস্যুতন্ত্র, ফেসিকুলার টিস্যুতন্ত্র বা বাংলায় বলে পরিবহন টিস্যুতন্ত্র, বাংলায় বলে পরিবহন টিস্যুতন্ত্র। সব নাম জানতে হবে, সব অল্টারনেটিভ নাম জানতে হবে। কোন টার্মটা দেয় তুমি আমি জানি না, কারণ টিচার যদি একটু চালাকি করে ভাস্কুলার বান্ডেল না বলে যদি ফেসিকুলার বলে তাহলে তুমি তো ফাঁসি যাবা, ফেসে যাবা। এটা হচ্ছে ফেসিকুলার, তো তুমি শুনোই, তুমি তো পড়োই নেই বা ওভাবে খেয়ালই করো নেই, তুমি তো শুধু ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু হিসেবেই জানতা। এটাকে যে ফেসিকুলার বলে সেটা বইয়ে আসে, বাট তুমি খেয়াল করো নেই, স্বাভাবিক। আর আমরা যখন বিভিন্ন টার্ম থাকে ওই বিভিন্ন টার্মগুলো না পড়ে আমরা শুধু একটা টার্ম পড়ে থাকি, এই জন্য অন্য টার্ম দিলে আমরা একটু কনফিউজ হয়ে যাই। এই জন্য যত অল্টারনেটিভ টার্ম সম্বন্ধে জানতে পারবা তত ভালো। তো এখন দেখো এই ভাস্কুলার বান্ডেল প্রকার মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এবং মনে রাখবা এটা আমি বুঝাই দিব ভালোভাবে। এটা 3 ধরনের, সরি এটা 3 প্রকার ধরন বলতেছি। এক প্রকারের নাম হচ্ছে সংযুক্ত, এক প্রকারের নাম হচ্ছে সংযুক্ত, আমি বুঝাই দিব সমস্যা নাই, যদিও এটা অ্যাডমিশন লেভেলের ক্লাস, আমি একটু বুঝাই দিব সমস্যা নাই। এটা অরিয়, আরেকটা হচ্ছে কেন্দ্রিক, আরেকটা হচ্ছে কি কেন্দ্রিক, আরেকটা হচ্ছে কি কেন্দ্রিক। তাইলে বলো তো ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ কয় প্রকার? সংযুক্ত, অডিও, কেন্দ্রিক। কিন্তু এতটুকু জানলে এনাফ না, বিকজ আরও অনেক কিছু জানা আছে ভাইয়া, আরও অনেক কিছু জানা আছে। সেটা হচ্ছে এই সংযুক্তটা আবার 2 প্রকার, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, আরেকটি হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সংযুক্তটা আবার 2 ধরনের, সমপার্শ্বীয় এতটুকু জানো এনাফ না, কারণ এই সমপার্শ্বীয়টা আবার 2 ধরনের। একটা হচ্ছে মুক্ত, আরেকটা হচ্ছে বদ্ধ, আরেকটা হচ্ছে কি বদ্ধ। এতটুকু জানাটাই হচ্ছে কি রে, বদ্ধ বানান কি? আচ্ছা ঠিক আছে। তাহলে সমপার্শ্বীয় আবার 2 ধরনের, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে সংযুক্ত গেল, এগুলো আমি বুঝাবো। এটা হচ্ছে অরিয়, অরিয় মানে তো বুঝো, অরিয় মানে গোল করে থাকে। এই অরিয় মানে কি? অরিয় মানে গোল, অরিয় মানে কি গোল, এটা লিখতে পারো। অরিয় মানে কি? বৃত্তাকার, অরিয় মানে কি? বৃত্তাকার, এটা এভাবেও জানতে পারো। কেন্দ্রিক, কেন্দ্রিক মানে কি সেটা আমি বুঝাবো, তবে একটু পরে আসতেছি। আগে আমি এই পার্টটা একটু বুঝাই দিই, কারণ না বুঝলে সমস্যা আছে। দেখো আমি যেহেতু পরিবহন টিস্যুতন্ত্রের কথা বলতেছি, তাহলে জানো পরিবহন টিস্যুতন্ত্র মূলত 3 ধরনের টিস্যু নিয়ে গঠিত। একটা হচ্ছে জাইলেম টিস্যু, আমি গত ক্লাসেই পড়াইছি। একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, আর একটা হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু। কয় ধরনের টিস্যু? 3 ধরনের, জাইলেম, ফ্লোয়েম, আর একটা হচ্ছে ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েম হচ্ছে স্থায়ী টিস্যু, আর ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু। জাইলেম ফ্লোয়েম হচ্ছে স্থায়ী টিস্যু, আর ক্যাম্বিয়াম হচ্ছে কি? ভাজক টিস্যু। তাহলে দেখো আমি এখানে কি করতেছি, এখানে আমি 2টা টিস্যু আঁকছি, একটু মনোযোগ দিবা। এই টিস্যুটার নাম হচ্ছে ফ্লোয়েম, ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ ইংরেজিতে লিখতেছি। ইংরেজি এভাবে আসতে পারে, ফ্লোয়েম বাংলায় না বলে এভাবে আসতে পারে। ফ্লোয়েম মনে রাখবা, এই ফ্লোয়েমটা পরিধির দিকে থাকে। কোথায় থাকে ফ্লোয়েম? সবসময় পরিধি। তোমরা পরিধি মানে বুঝতেছো? ধরো আমি এভাবে করে একটা মূল কাটছি, আমি গোল করে, এভাবে তো গোল করে কাটবো না, প্রস্থচ্ছেদ মূল কাটছি, তো ফ্লোয়েম এটা হচ্ছে পরিধি, এই জায়গায় ফ্লোয়েম থাকবে। আর এটা হচ্ছে কেন্দ্র, আর কেন্দ্রের দিকে থাকবে হচ্ছে জাইলেম। তার মানে এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে কি? জাইলেম। আর জাইলেম থাকে কোথায়? কেন্দ্রের দিকে। তাহলে দেখো এটা এক ধরনের ফ্লোয়েম আর জাইলেম। আরেক ধরনের একটু দেখো, আরেক ধরনের একটু কিরকম দেখো। এটা তো ফ্লোয়েম, দেখো এই যে ফ্লোয়েম, আর এটা হচ্ছে জাইলেম। কিন্তু মাঝখানে ভাইয়া এটা কি? এটা হচ্ছে ওই যে ক্যাম্বিয়ামের কথা বলছি, ক্যাম্বিয়াম। এটা হচ্ছে কি? ক্যাম্বিয়াম। এটা হচ্ছে কি? ক্যাম্বিয়াম। তাহলে এক ধরনের হচ্ছে এরকম, আরেক ধরনের হচ্ছে এরকম। পার্থক্য দেখছো? ওকে। আরেক ধরনের জানা দরকার, আরেক ধরনের জানা দরকার, সেটা আমি এদিকে রাখি। হ্যাঁ,
দেখো এটা কিন্তু ফ্লোয়েম, এটাও কিন্তু ফ্লোয়েম, আর এটা হচ্ছে জাইলেম। এটা ফ্লোয়েম, বুঝাই যাচ্ছে ডট ডটগুলো ফ্লোয়েম, ডট ডটগুলো ফ্লোয়েম, আর এই যে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে দিয়ে ফ্লোয়েম। আর এটা হচ্ছে একটা ক্যাম্বিয়াম, এটা হচ্ছে একটা ক্যাম্বিয়াম, এটাও আর একটা ক্যাম্বিয়াম। তাহলে দেখো 3 ধরনের ডিফারেন্ট জিনিস আমি দেখেছি। এবার এগুলোর নামগুলো কী হইতে পারে দেখো। প্রথমে আসো, এগুলো প্রত্যেকেই সংযুক্ত, প্রত্যেকেই কিন্তু সংযুক্ত। কেন বলো তো? যুক্ত থাকে কিভাবে? দেখো জাইলেম ফ্লোয়েম একসাথে, জাইলেম ফ্লোয়েম একসাথে, জাইলেম ফ্লোয়েম একসাথে, জাইলেম ফ্লোয়েম একসাথে, তাহলে এগুলা সংযুক্ত হবে যে বোঝা গেছে, একসাথে যুক্ত থাকে। এখন সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় কীরকম দেখো। প্রথমে দেখো এই জাইলেম এবং ফ্লোয়েম সরাসরি যুক্ত, এর মাঝে কোনো ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু নাই। এইখানে দেখো, এখানে ফ্লোয়েম আর জাইলেমের মাঝে কেউ আছে না, এরা সরাসরি যুক্ত এবং এখানে কোনো ক্যাম্বিয়াম নাই। তার মানে এরা কিন্তু বদ্ধভাবে আছে। বদ্ধ মানে বুঝছো? ধরে নাও এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাত, এই হাত দুটো যদি এভাবে সরাসরি থাকে তাহলে আমি বলবো এটা হচ্ছে বদ্ধ। সাপোজ এখন এই হাত দুইটার মাঝখানে আমার মার্কার চলে আসছে, দেখতেছো কিনা জানি না, মার্কার যখন চলে আসে তখন কিন্তু এই দুইটা সরাসরি যুক্ত থাকে না, মানে আমরা মুক্ত বলতে পারি। তাহলে দেখো ক্যাম্বিয়াম যদি না থাকে তাহলে এটাকে আমরা বলবো মুক্ত, মানে এটা মুক্ত সমপার্শ্বীয়, কারণ সেম পাশে থাকে, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, এটা মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, মিলে গেল। যখন সরি এটা মুক্ত কেন বলতেছি, সরি বদ্ধ, বদ্ধ বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, মিলে গেল। এখন দেখো এখানে যখন ক্যাম্বিয়াম চলে আসে এই দুইটা কিন্তু আর বদ্ধ থাকে না, তখন এই দুইটা হয়ে যায় মুক্ত, তখন এটা হবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত গেল। এইবার আসো, এইখানে ফ্লোয়েম থাকে এক পাশে, এদিকে ফ্লোয়েম থাকে আরেক পাশে, মাঝখানে থাকে শুধু জাইলেম আর এদিকে থাকে ক্যাম্বিয়াম। তাহলে দেখো এখানে দ্বি মানে দুই, দ্বি মানে দুই, তার মানে দুই পাশে থাকে কে? ফ্লোয়েম, এদিকে এক পাশে ফ্লোয়েম, এদিকে এক পাশে ফ্লোয়েম, মাঝখানে কে? জাইলেম। তাহলে দুই পাশে যেহেতু ফ্লোয়েম থাকে, এটার এক্সাম্পল হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। বুঝার আছে? তাহলে দেখো আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিছি, এগুলো হচ্ছে একাডেমিক লেভেলের পড়া, বাট আমি একটু বুঝাই দিছি, ঠিক আছে? সো মুক্ত বদ্ধ এগুলো কিন্তু আগে জানতে হবে এগুলো মানেটা কি, তারপর এগুলো এক্সাম্পলগুলো তো পরীক্ষায় আসবে। তাহলে গেল তোমাদেরকে আমি মুক্ত বদ্ধ সমদ্বিপার্শ্বীয় বুঝাইতে সক্ষম হয়েছি। এখন দেখো এই যে অরিয়, এই অরিয় মানে বৃত্তাকার। বৃত্তাকার মানে কি জানো? ধরে নাও এটা হচ্ছে যে তোমার একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ বা মূলের প্রস্থচ্ছেদ, যাই বলো, একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ বা মূলের প্রস্থচ্ছেদ। এইখানে কি করবে? ভাস্কুলার বান্ডেলগুলো মানে জাইলেম ফ্লোয়েমগুলা আলাদা আলাদা থাকবে। মানে একটু আগে আমরা দেখাইছি যে সংযুক্ত অবস্থায় ছিল না, এখানে কিন্তু জাইলেম ফ্লোয়েম সংযুক্ত অবস্থায় থাকবে না, আলাদা আলাদা থাকবে। তবে কিভাবে থাকবে? বৃত্তাকারভাবে সাজানো থাকবে। দেখো আমি দেখাচ্ছি, এটা যদি কেন্দ্র হয়, ধরো এইখানে একটা আছে জাইলেম, এইখানে একটা আছে জাইলেম, ধরো না এখানে আছে হচ্ছে জাইলেমকে আমরা সবসময় এভাবে দাঁড়িয়ে দিয়ে এভাবে দেখাই, কিন্তু এইখানে আছে ফ্লোয়েমকে আমরা ডট ডট দিয়ে দেখাই। দেখো জাইলেম ফ্লোয়েমকে একসাথে না, দেখো এভাবে বৃত্তাকারভাবে সাজানো থাকবে। তারপর আবার দাও জাইলেম, আবার দাও ফ্লোয়েম, দেখো বৃত্তাকারভাবে সাজানো হচ্ছে, আবার দাও জাইলেম, আবার দাও ফ্লোয়েম। তাহলে এভাবে যে বৃত্তাকারভাবে সাজানো থাকে এবং জাইলেম ফ্লোয়েম যে আলাদা আলাদা থাকে, এটাকেই বলা হয় অরিয়। আর ভাইয়া কেন্দ্রিক মানে কি? কেন্দ্রিক দুই ধরনের, খুবই ইম্পর্টেন্ট, এগুলো মেডিকেল এবং ভার্সিটিতে আসে, এই পার্ট থেকেও আসে, কেন্দ্রিক থেকে কিন্তু বেশি আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো এই যে কেন্দ্রিক দুই ধরনের, কেন্দ্রিক মানে কেন্দ্র, কে কেন্দ্র থাকে। যেমন আমি যদি বলি হেড্রোসেন্ট্রিক, একটু মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট, হেড্রোসেন্ট্রিক। আরেকটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। আমি বুঝাচ্ছি জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই হেড্রোসেন্ট্রিক আর ল্যাপ্টোসেন্ট্রিক। এটা মানে বোঝাতে চাচ্ছে যদি
যদি জাইলেম কেন্দ্রে থাকে তাহলে এটা হবে হেড্রোসেন্ট্রিক। আর যদি ফ্লোয়েম কেন্দ্র থাকে, ফ্লোয়েম কেন্দ্রে থাকে তাহলে এটা হবে ল্যাপ্টোসেন্ট্রিক। মানে আমি বুঝাচ্ছি, ধরে নাও এভাবে জাইলেম কেন্দ্রে, তাহলে জাইলেমকে সবসময় এভাবে দেখাই, আর এই জাইলেমকে কেন্দ্র করে ফ্লোয়েম থাকতেছে, তাহলে কেন্দ্রে কে জাইলেম না। আর ধরে নাও এবার হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে, দেখো ডট ডট দিছি, আর ফ্লোয়েমকে কেন্দ্র করে কে আছে, জাইলেম আছে। তাহলে এখানে কে কেন্দ্রে সেটার উপর ডিপেন্ড করেই দুই ধরনের, হেড্রোসেন্ট্রিক হলে কিন্তু জাইলেম কেন্দ্রে মাথায় রাখতে হবে, ল্যাপ্টোসেন্ট্রিক হলে কিন্তু ফ্লোয়েম কেন্দ্রে। এইবার এতটুকু জানা কিন্তু এনাফ না, এইবার তোমাদেরকে এক্সাম্পল মনে রাখতে হবে। মানে ধরো তুমি মুক্ত কোথায় পাবে, বদ্ধ কোথায় পাবে, সমদ্বিপার্শ্বীয় কোথায় পাবে, অরীয় কোথায় পাবে, হেড্রোসেন্ট্রিক কোথায় পাবে, ল্যাপ্টোসেন্ট্রিক, এই এক্সাম্পলগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এবার এগুলো মুখস্থ রাখতে তো হবে সামান্য, বাট টেকনিক্যালি মুখস্থ রাখতে হবে। আমি টেকনিকটা দেখাই দিচ্ছি, তোমরা এই টেকনিকটা ফলো করবা। দেখো আমি টেকনিকটা দেখাই দিচ্ছি কিভাবে তোমরা এগুলা ফলো করবা। দেখো আমরা কয় ধরনের ভাস্কুলার বান্ডেল পড়ছি, বলো কয় ধরনের? এক ধরনের ছিল কি বলতো, সংযুক্ত। এক ধরনের কি ছিল বলতো, সংযুক্ত। আরেক ধরনের কি ছিল বলতো, অরীয়। এবং আরেক ধরনের কি ছিল বলতো, কেন্দ্রিক। তিন ধরনের কিন্তু ছিল, তাই না? মনে রাখবা সংযুক্ত আমরা সবসময় কাণ্ডে পাবো, অরীয় সবসময় আমরা মূলে পাবো। দেখছো, মনে রাখা যাবে, অরীয় সবসময় আমরা মূলে পাবো। আর কেন্দ্রিকের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, আমি এভাবে জাস্ট লিখে দিব। একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। এটা কোথায় পাবো এটা আমরা পরে আসতেছি, আগে আমরা উপরের দুইটা নিয়ে একটু আলোচনা করি। সংযুক্ত পাবো কাণ্ডে, অরীয় পাবো মূলে, এটা মাথায় রাখবা। এখন কাণ্ড তো দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড আর হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ড। তাহলে খেয়াল করো, এই কাণ্ড আমি এক দিছি, এক মানে কি একবীজপত্রী, এই কাণ্ড দুই দিছি, দুই মানে কি দ্বিবীজপত্রী। বুঝতে কোনো সমস্যা হবে না, আমি বলে দিচ্ছি। এক মানে হচ্ছে একবীজপত্রীর কাণ্ড, দুই মানে হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ড, বুঝছে? ওকে, তেমনি মূলের ক্ষেত্রেও আমরা এক দিলে বুঝবো একবীজপত্রীর মূল, দুই দিলে বুঝবো দ্বিবীজপত্রীর মূল। কোনো সমস্যা, এক দুই দিলে বোঝা তো যাবে। ওকে, এখন একবীজপত্রীর কাণ্ড হলে তুমি কোন ধরনের ভাস্কুলার বান্ডেল তুমি ওখানে পাবে সেটাই তোমাকে মাথায় রাখতে হবে। মনে রাখবে, একবীজপত্রী যদি হয় তুমি এখানে বর্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল পাবে। এই যে বর্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল তুমি এখানে একবীজপত্রীর কাণ্ডে পাবা। আর দ্বিবীজপত্রী হলে আছে এটা কি, মুক্ত। তার মানে এখানে তুমি পাবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। দেখো মনে রাখাটা একদম সোজা। এবং মনে রাখবে দ্বিবীজপত্রীর পাশাপাশি আরেকটা মনে রাখবে প্লাস দিয়ে, এই দ্বিবীজপত্রীর পাশাপাশি নগ্নবীজিটা মনে রাখবে। এখানে আমি জাস্ট নগ্ন লিখছি, হ্যাঁ, এখানে যেন আমি কি লিখছি, নগ্ন লিখছি। নগ্ন মানে কি, নগ্নবীজি, মানে নগ্নবীজির কাণ্ডতেও তুমি মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল পাবে। তাই আমি দ্বিবীজপত্রীর সাথে নগ্নবীজিটাও লিখছি। তোমাদের বইয়ে এক্সাম্পল যদি দেখো, দেখবা একবীজপত্রী হচ্ছে ভুট্টা, তার মানে এটার পাশে ভুট্টা লিখে দিতে পারো, ভুট্টা। এটার পাশে কি লিখে দিতে পারো, ভুট্টাতে এরকম থাকে। আবার তোমাদের বইয়ে দেখবা এটা দ্বিবীজপত্রী বলতে মূলত সূর্যমুখীটা দেওয়া আছে। তো অনেক সময় কিন্তু এভাবে ডাইরেক্ট কোথায় কোন উদ্ভিদে পাওয়া যায় এটা নিয়েও প্রশ্ন আসতে পারে। আমি এখানে অল্টারনেটিভ সবগুলো লিখে দিচ্ছি। মানে অনেক সময় বলতে পারে একবীজপত্রীর কাণ্ডে কোনটা পাওয়া যায়, তাহলে আনসার হবে এটা। এখন যদি বলা দেয় যে বদ্ধ সমপার্শ্বীয় নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়, তাহলে তোমাকে ভুট্টা খুঁজতে হবে। যদি বলে দেয় দ্বিবীজপত্রীর উদ্ভিদের মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়, তাহলে তোমাকে সূর্যমুখী খুঁজতে হবে। তাহলে এখানে এক্সাম্পলটাই জন্য লিখে দিচ্ছি, কারণ এক্সাম্পল দিয়েও আসতে পারে। আর যদি সরাসরি বলে একবীজপত্রীর কাণ্ডে কোনটা পাওয়া যায়, তাহলে বদ্ধ, দ্বিবীজপত্রীর কাণ্ডে কোনটা পাওয়া যায়, তাহলে মুক্ত। তাহলে আমরা মুক্ত বদ্ধ কোথায় পাওয়া যায় সেটা বুঝে গেছি। আরেকটা এখানে জাস্ট লিখো,
সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় আছে না, মনে আছে তো, একটু আগেই তো দেখেছি। আরেকটা কি আছে বলো তো, সমদ্বিপার্শ্বীয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আলাদাভাবে মনে রাখতে হবে। সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় আলাদাভাবে মনে রাখবা। লাউ আর কুমড়া আলাদা দিয়ে মনে রাখবা, লাউ আর কুমড়া দিয়ে। লাউ আর কুমড়াকে মনে রাখবা লাখ দিয়ে, লাখ, লাখ দিয়ে। লাখের ল হচ্ছে লাউ, ক হচ্ছে কুমড়া। লাখ দিয়ে, আমার লাখটা ভালো। লাখের ল দিয়ে লাউ, ক দিয়ে কুমড়া। লাখের ল দিয়ে লাউ, ক দিয়ে কুমড়া। এভাবে ডাইরেক্ট এক্সাম্পল আসবে যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়। লাউ থাকলে লাউ দাগাবা, কুমড়া থাকলে কুমড়া দাগাবা। তাহলে আমরা এই জায়গায় চলে গেছি। এবার আসো অরিও। প্রশ্ন আসবে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে মূল। প্রশ্নে আসবে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে মূল। প্রশ্ন আসবে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে মূল। এইবার আসো একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল। একবীজপত্রী মূল মনে রাখবা। একবীজপত্রী মূলের ক্ষেত্রে কিভাবে বোঝা যায়? একবীজপত্রী মূল কিভাবে বোঝা যায় মনে রাখবা। জাইলেমের সংখ্যা, জাইলেমের সংখ্যা 6-এর অধিক। তুমি গনে দেখবা, হ্যাঁ, কারণ অরিও মানে তো বুঝো গোল করে থাকে এবং এটা মূলে পাবা। তো মূল একবীজপত্রী কি না সেটা বুঝতে হলে তোমাকে দেখতে হবে জাইলেম সংখ্যা কাউন্ট করতে হবে। জাইলেম সংখ্যা দেখো যদি 6-এর বেশি হয়েছে তাহলে একবীজপত্রী। আর যদি দেখো তুমি জাইলেমের সংখ্যা 5-এর কম, তাহলে তুমি এটা হিসাব করে বলতে পারবা দ্বিবীজপত্রী মূল। তার মানে এভাবে তুমি একবীজপত্রী মূলও করতে পারবে, যাচাই করতে পারবে, দ্বিবীজপত্রী মূলও যাচাই করতে পারবে। এই জায়গাটা খুবই হট, এখান থেকে পরীক্ষায় আসে। এবং এই দুইটা তো বলি নাই না, মনে আছে তো হেড্রোসেন্ট্রিক মানে কি? জাইলেম কেন্দ্রে। ল্যাপ্টোসেন্ট্রিক মানে কি? ফ্লোয়েম কেন্দ্রে। এই দুইটার এক্সাম্পল সাইন্টিফিক নেম দিয়ে মনে রাখতে হবে, কারণ এখানে কয়েকটা উদ্ভিদ। হেড্রোসেন্ট্রিক পাবো আমরা টেরিস উদ্ভিদে। তোমরা জানো টেরিস কি? টেরিস হচ্ছে একটা ফার্ন। সাইন্টিফিক নেম মনে রাখতে হবে, কারণ সাইন্টিফিক নেম আসবে। টেরিস উদ্ভিদে পাবো আমরা। তারপর আরেকটা উদ্ভিদে পাবো, সেটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম। আরেকটাতে মনে রাখবো সিলাজিনেল্লা। সিলাজিনেল্লা, সিলানিজেল্লা। এই তিনটা এক্সাম্পল পরীক্ষায় আসে। সেটা হচ্ছে বলবে নিচের কোন উদ্ভিদে হেড্রোসেন্ট্রিক পাওয়া যায়। 4টা সাইন্টিফিক নেম দিবে, 4টা সাইন্টিফিক নেম মধ্যে এই তিনটার মধ্যে একটা পাবা। সেটা সিলাজিনেল্লা হইতে পারে, সেটা টেরিস হইতে পারে, সেটা লাইকোপোডিয়াম হইতে পারে। আর ল্যাপ্টোসেন্ট্রিকে জাস্ট 2টা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ড্রাসিনা। ড্রাসিনা। আরেকটা হচ্ছে ইউকা। আরেকটা হচ্ছে ইউকা। পরীক্ষায় এরকম আসবে যে নিচের কোন উদ্ভিদে ল্যাপ্টোসেন্ট্রিক পাওয়া যায়। হয় ড্রাসিনা দিবে, হয় ইউকা দিবে। ড্রাসিনাটা বেশি দেয়, তো ড্রাসিনাটা মনে রাখতে পারো। এখানে ড্রাসিনাটা বেশি দেয়, ঠিক আছে? এখানে ড্রাসিনাটা বেশি দেয়, ড্রাসিনাটা অবশ্যই মনে রাখতে পারো। আর এখানে এই তিনটার মধ্যে যে কোনো একটাই দিতে পারে, এদের তিনোটাই ফেভারিট। আর এখানের মধ্যে ড্রাসিনাটা বেশি দেয়, ইউকা একটু কম দেয়। তো ড্রাসিনাটাই ভালোভাবে মনে রাখলেও চলে, বাট ইউকাটাও মনে রাখবা। তাহলে আমি দেখাই দিছি না কীভাবে কী প্রশ্ন আসবে, তাহলে তুমি ওভাবেই পড়বা। বই তো অবশ্যই পড়বা। বই পড়ার সময় তো প্রশ্ন ক্রিয়েট করতে হবে তোমাকে, কারণ তুমি শুধু বই পড়ে গেলে তো হবে না বোকার মতো। বই তো পড়বে এবং বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট করা যায় সেভাবেই তুমি পড়বে বই, এবং পড়বে এবং প্রশ্ন ক্রিয়েট করবে। তাহলে দেখবে যে যে লাইনগুলো তুমি বই থেকে পড়তেছো সেই লাইন থেকে যদি প্রশ্ন আসে তুমি পারবে। এখন তোমরা আমাকে বলো এই জায়গা থেকে যদি আমি যে কোনো কোয়েশ্চেন দিই, শুধু এই জিনিসটা মাথায় রেখে তুমি প্রশ্ন করতে পারবে, আনসার করতে পারবে কি না? শুধু এই জিনিসটা, শুধু এই চারটা মাথায় রেখে তুমি আনসার করতে পারবে কি না? সবাই কমেন্ট করো। এই ক্লাস কখন শেষ হবে মানে কি? সকালে ক্লাস নিচ্ছে আবার বলতেছে ক্লাস কখন শেষ হবে। হাম পারবো, ওকে পারবো ভাইয়া ইনশাল্লাহ। আজকের লাইভটা কিন্তু রেকর্ড থাকবে না, আমি বারবার বলছি, ইনশাল্লাহ পারবো। আজকের লাইভটা কিন্তু রেকর্ড থাকবে না, আজকের লাইভটা রেকর্ড থাকবে না। ক্লাস কখন শেষ হবে, কখন শেষ হবে, এই কথাগুলো কিন্তু আমি প্রতিটা লাইভ কাছেই শুনি এবং আমার থেকে এগুলো খুবই বিরক্তিকর লাগে। ক্লাস কখন শেষ হবে মানেটা কি আমি বুঝি না। আমার ইচ্ছা আমি যতক্ষণ ক্লাস নিই, তুমি থাকো না থাকো এটা তোমার ব্যাপার। তুমি থাকো না থাকো এটা তোমার ব্যাপার। আমার ইচ্ছা আমি যতক্ষণ ক্লাস নিই,
ঠিক আছে, ক্লাস কখন শেষ হবে টেস্ট হবে এগুলো বলার মানেটা কি আমি বুঝি না। হ্যাঁ, তোমার যদি এখন ক্লাস করতে না ইচ্ছা করে তুমি চলে যেতে পারো, এটা তো আর অফলাইন না যে আমার থেকে পারমিশন নিয়ে যাবা ভাই একটু ছুটি দেন, বা ভাইয়া বাসায় যাব বাসায় থেকে এই ক্লাস করতেছো আর বলতেছো ক্লাস কখন শেষ হবে। অফলাইনে হলে কি করবা তোমরা, আমি তো বুঝি না। অফলাইনে কি করো? অফলাইনে এভাবে বলো তোমরা ক্লাস কখন শেষ হবে, বাসায় বসে ক্লাস করতেছো না তাহলে? ওকে, শেষ, তোমরা পারবা। আমি বারবার বলতেছি ক্লাসটা আমার রেকর্ড রাখার কোনো ইচ্ছা নাই এবং ইউটিউবেও দেওয়ার কোনো ইচ্ছা নাই। এটার আনসার দাও। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? ড্রাসিনা, বি লাইকোপোডিয়াম, এটা মেডিকেলে আসছে বা ভার্সিটিতে আসছে। সি কুমড়া, ডি গম। সবাই এটার আনসার দাও। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? ড্রাসিনা, বি লাইকোপোডিয়াম, সি কুমড়া, ডি গম। সবাই আনসার দাও, পারার কথা। সবাই আনসার দাও, পারার কথা। সবাই এটার আনসার দাও, পারার কথা, যে ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? ড্রাসিনা, লাইকোপোডিয়াম, কুমড়া এবং গম। কুমড়া এবং গম। এটার আনসার হবে, একটু আগেই বলছিলাম, ড্রাসিনা। অল টাইম ফেভারিট, ড্রাসিনা দিয়ে আসে পরীক্ষায়। তো এটার আনসার হচ্ছে ড্রাসিনা। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? আনসার হচ্ছে ড্রাসিনা। আনসার হচ্ছে কি? ড্রাসিনা। ওকে, দেখো এবার একটা নতুন টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে টিস্যুতন্ত্র। তোমরা কি টিস্যুতন্ত্র মানে কি বুঝো? বুঝা তো দরকার আছে। সেটা হচ্ছে অনেকগুলা কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ করলে তখন বলে টিস্যু, আর অনেকগুলো টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন বলে তন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র মানে হচ্ছে এখানে অনেকগুলো টিস্যু থাকবে। তাহলে টিস্যুতন্ত্র মানে কি? টিস্যুতন্ত্র মানে হচ্ছে অনেকগুলা টিস্যু থাকবে। টিস্যুতন্ত্র মানে এটা কি? টিস্যুতন্ত্র মানে হচ্ছে অনেকগুলো টিস্যু থাকবে, কারণ তন্ত্রের আগে যেটা পড়ে সেটা হচ্ছে টিস্যু, আর টিস্যুর আগে যেটা পড়ে সেটা হচ্ছে কোষ। তার মানে তন্ত্র গঠিত হবে অনেকগুলো টিস্যু দিয়ে, টিস্যু গঠিত হবে অনেকগুলো কোষ দিয়ে। আমরা এই টিস্যুতন্ত্র কয় ধরনের সেটা আগে জানবো। টিস্যুতন্ত্র 3 ধরনের, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। বাংলা ইংরেজি দুটোই জানতে হবে। মনে একবার, এটা আমি তন্ত্র কথা বলতেছি, নট টিস্যু। টিস্যুতন্ত্র 3 ধরনের। 2 নাম্বার গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। এটা টিস্যুতন্ত্র বলছি, নট টিস্যু। মনে রাখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা। 3 নাম্বার হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তার মানে টিস্যুতন্ত্র পরীক্ষায় যদি আসে কয় প্রকার? 3 প্রকার। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন বা ভাস্কুলার বান্ডেল বা পরিবহন বা ফেসিকুলার টিস্যুতন্ত্র। এগুলো কি? টিস্যুতন্ত্র। আর টিস্যুতন্ত্রতে কি পাবো? টিস্যু পাবো। তাহলে এখন এই ত্বকীয় টিস্যুতন্ত্র মূলত আমাদের ত্বক গঠন করে, আমাদের না মানে উদ্ভিদের আর কি, আমাদেরও করে। তো উদ্ভিদের ত্বক গঠন করে। তাহলে এখন বলো, এটা যেহেতু তন্ত্র, এখানে পাবো কি? টিস্যু। এখানে কি পাবো? টিস্যু। তাহলে কয় ধরনের টিস্যু পাবো এটা জানাটা জরুরি। এইখানে আমরা নর্মালি খেয়াল করো, এখন যেগুলো লিখতেছি এই যে ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে যেগুলো লিখবে এগুলো হবে টিস্যু। কারণ আমি বললাম তন্ত্র হয় তখন যখন অনেকগুলো টিস্যু থাকে।
তার মানে এখানে আমি এখন টিস্যু বলবো। কয় ধরনের টিস্যু? 2 ধরনের টিস্যু। এক ধরনের টিস্যু নাম হচ্ছে পেরিডার্ম। এটা কি? টিস্যু, নট তন্ত্র। তন্ত্র তো এটা। তো এই টিস্যু তন্ত্র, এটা কি? টিস্যু, পেরিডার্ম। এটা কি? পেরিডার্ম। আর এখানে যে টিস্যুটা থাকে সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস বা বহিত্বক। এপিডার্মিস বা বহিত্বক। তাহলে আমাকে বলো এপিডার্মিস টিস্যু, পেরিডার্মও টিস্যু, আর এই দুইটা টিস্যু মিলে টিস্যু তন্ত্র কোনটা? এটা বুঝতে হবে তোমাদেরকে, এই জিনিসটা। এখন একটু মাথায় রাখবা, মনে রাখবে এপিডার্মিস বা বহিত্বক তখনই বলে যখন এটা কাণ্ডর ক্ষেত্রে বলে। কাণ্ডের ত্বক বা পাতার ত্বক বা ফুলের ত্বক ইটিসি। কাণ্ডের ত্বক বা পাতার ত্বক বা ফুলের ত্বক বলে এপিডার্মিস বলে। কিন্তু যদি এপিব্লেমা বলে, খুবই ইম্পর্টেন্ট, এপিব্লেমা, তখন এটা হয় মূলের ত্বক। তখন এটা হয় কিসের ত্বক? মূলের। তো একটু মাথায় রাখবা, কাণ্ড হোক, পাতা হোক, ফুল হোক, তখন এপিডার্মিস ডাকবা বহিত্বকটাকে, এই টিস্যুটাকে। আর যখন এপিব্লেমা বলবে তখন সাথে সাথে মাথায় রাখবা এটা আসলে মূলের ক্ষেত্রে বলছে। মূলের ক্ষেত্রে এপিব্লেমা, আর বাকিগুলোর ক্ষেত্রে এপিডার্মিস। এখন এটা একটা টিস্যু, এটা আরেকটা টিস্যু, তাহলে দুইটা টিস্যু থাকে এখানে। এখন এটা যেহেতু টিস্যু, এইখানে থাকবে কোষ, এখানে থাকবে কি? কোষ। টিস্যুতে থাকে কি? কোষ। এখানে 2 ধরনের কোষ থাকে। এখানে 2 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে কর্ক কোষ, একটা হচ্ছে কর্ক কোষ, আর একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। দেখছো ওই যে আমি একটু আগে যে জিনিসটা তোমাদেরকে দেখাইছি, যে অনেকগুলা তন্ত্র হয়, অনেকগুলা টিস্যু মিলে। এখানে 2টা টিস্যু আছে। আবার টিস্যু হয় কোষ নিয়ে, দেখো এখানে 2টা কোষ আছে। ঠিক সেমভাবে এখানেও কোষ থাকবে না? এখানেও কোষ থাকবে না? এই এপিডার্মিস বলো বা এপিব্লেমা বলো, এখানে 3 ধরনের কোষ পাবা। এখানেও কোষ থাকবে না? এটাও টিস্যু। তো এখানে যে কোষগুলো খাওয়া, এটা হচ্ছে প্যারেনকাইমা। এক ধরনের কোষ হচ্ছে প্যারেন। আমি শুধু প্যারেন লিখছি, প্যারেন দিয়ে বুঝবা তো? আমি শুধু প্যারেন লিখছি, প্যারেন দিয়ে বুঝবা তো? প্যারেন মানে হচ্ছে প্যারেনকাইমা, ওকে? আর একটা হচ্ছে রক্ষী কোষ। রক্ষী, শুধু রক্ষী লিখবো, হ্যাঁ? রক্ষী দিয়ে বুঝবা তো? রক্ষী মানে কি? রক্ষী কোষ। তোমরা রক্ষী কোষ চিনো অনেকে। আর এদিকে লিখবো ট্রাইকোম। অনেকে ট্রাইকোম বললে বুঝবা না, তাই তাদের জন্য আমি আরেকটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে রোম। রোম তো অ্যাকচুয়ালি চিনো। রোম মানে চুলের মতো অংশ। রোম মানে কি? চুলের মতো অংশ। তাহলে দেখো এই এপিডার্মিসে আবার কয় ধরনের, এই টিস্যুটাতে কয় ধরনের কোষ থাকে? প্যারেন, রক্ষী, ট্রাইকোম। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল, আমি দিব। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল, আমি দিব, প্রশ্নটা দিব, ঠিক আছে? এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল, হয়তো মেডিকেল আসছিল বা ভার্সিটি আসছিল, আমি দিব, সমস্যা নেই। তাহলে আমার এই তো কি, এটা হচ্ছে তন্ত্র, এই 2টা হচ্ছে টিস্যু, এই টিস্যুর আন্ডারে এই 2টা হচ্ছে কোষ, এই টিস্যুর আন্ডারে এই 3টা হচ্ছে কোষ। গেল তোকিওটা। এবার হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি। এই গ্রাউন্ড বা ভিত্তিটা হচ্ছে কি বলতো? তন্ত্র। তাহলে তন্ত্রতে কি থাকবে? টিস্যু। তাহলে এখানে কয় ধরনের টিস্যু থাকে? 3 ধরনের টিস্যু। কি কি বলতো? প্যারেনকাইমা, শুধু প্যারেন লিখবো। কোলেনকাইমা, শুধু কোলেন লিখবো। স্ক্লেরেনকাইমা, শুধু স্ক্লেরেন লিখবো। তাহলে ভাইয়া এখানে কয় ধরনের টিস্যু থাকে? 3 ধরনের টিস্যু। আচ্ছা ভাইয়া, এটা যদি টিস্যু হয় তাহলে এখানে কোষ থাকবে না? হ্যাঁ, কোষ থাকবে। এখানে কি থাকবে? কোষ থাকবে। তার মানে এখানে যে কোষগুলো থাকবে এগুলোর নামও সেম হবে ভাই। এগুলোর নাম ঠিকই সেমই হবে। মানে প্যারেনকাইমা কোষ হবে, প্যারেনকাইমা কোষ হবে, কোলেনকাইমা কোষ হবে। এগুলোর নামগুলো তো সিমিলারই থাকবে ভাই। এই কোষগুলোকে আলাদাভাবে ডাকার দরকার নেই, কারণ এগুলো সেম টাইপসের কোষ। এই কোষগুলোকে এই কোষগুলো হবে স্ক্লেরেনকাইমা, এই কোষগুলো হবে স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা গ্রাউন্ড বা ভিত্তিতে 3 ধরনের টিস্যু থাকে, প্যারেনকাইমা হোক, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো টিস্যুর নাম। আবার তাদের টিস্যুর আন্ডারে যে কোষগুলো থাকে এগুলোর নামও তো সেম হবে, প্যারেনকাইমা কোষ, কোলেনকাইমা কোষ, স্ক্লেরেনকাইমা কোষ। শেষ। এবং পরিবহন টিস্যুতন্ত্র তো আমরা আগেই পড়াই ফেলছি, মনে করে দেখো। আমরা বলছি এখানে 2 ধরনের থাকে, একটা হচ্ছে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। তার মানে এখানে 2 ধরনের টিস্যু থাকে। কয় ধরনের টিস্যু? একটা হচ্ছে জাইলেম টিস্যু আর একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এটা তো আমরা আগেই পড়াই ফেলছি। এবার এখানে আমরা 4টা কোষ দেখেছিলাম, কি কি বলতো? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আর লিখতেছি না।
ফ্লোয়েমে কী লিখছিলাম সিপনল, তারপর সঙ্গী কোষ, তারপর ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাই আর লিখতেছি না, শেষ। এই চারটা ভালোভাবে একটু মাথায় রাখিও, দেখি এখন একটা কোয়েশ্চেন দিলে তুমি পারো কিনা। কোয়েশ্চেনটা হয়তো আমি লিখি নাই, আচ্ছা দেখি এখানে আছে কিনা। আচ্ছা কোয়েশ্চেনটা পরীক্ষাতেই দিব কোয়েশ্চেনটা, এখানে আর না দিই। শেষ, এটা মাথায় রাখবা, এই চারটা মাথায় রাখবা। ওকে, এইবার দেখো ভাই একটা জিনিস করতেছি, তোমরা তো নোট করবা না, অথবা আমি একটা নোট দিয়ে দিব, সমস্যা নেই, আমি একটা তো নোট দিয়ে দিব। এগুলো কি আঁকতেছি তোমরা তো বুঝতেছ। ওকে দেখো, এটা একটা কাণ্ড বা মূলের প্রস্থচ্ছেদ, মানে গোল করে কাটছি, এটা স্লাইস করে এটা মাইক্রোস্কোপের নিচে আমি দেখছি। মাইক্রোস্কোপের নিচে দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলো কি জানার জন্য। এই যে বাইরের দিকে যে জিনিসটা দেখতেছ, এই যে সবার বাইরে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা জানার জন্য আমি চেষ্টা করছি, আমি জানতে পারছি এই জিনিসটা অ্যাকচুয়ালি টোকিও টিস্যুতন্ত্র। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি টোকিও টিস্যুতন্ত্র। একটু আগে আমরা টোকিও টিস্যুতন্ত্র দেখেছিলাম। টোকিও শব্দটা আসছে ত্বক থেকে, মানে এটা উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, আর ত্বক সবসময় বাইরে থাকে, তাই আমি বাইরের দিকটাকে টোকিও টিস্যুতন্ত্র বলেছি। মনে রাখবে টোকিও টিস্যুতন্ত্রের কী মনে রাখতে হবে, এটার উৎপত্তিটা মনে রাখতে হবে, এটা কোত্থেকে আসছে, এটার উৎপত্তিটা মনে রাখতে হবে। এটা আসছে প্রাইমারি শীর্ষস্থ বাজক টিস্যু হতে, খুবই ইম্পর্টেন্ট, প্রাইমারি শীর্ষস্থ ভাজক টিস্যু হতে, এটার উৎপত্তিটা পরীক্ষায় আসতে পারে। আরেকটা আসতে পারে কাজ তো মনে রাখতে হয় না রে ভাই। কাজ কি, দেহের ত্বক তৈরি করা বা দেহের আচ্ছাদন তৈরি। এখানে দেখতে পারো দেহের আচ্ছাদন মানে ত্বক আর কি, দেহের আচ্ছাদন তৈরি, এটা তো মনে না রাখলেও তোমরা পারো, দেহের আচ্ছাদন তৈরি। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্রের উৎপত্তি হচ্ছে প্রাইমারি শীর্ষস্থ বাজক টিস্যু, তোমরা শীর্ষস্থ বাজক টিস্যু সম্বন্ধে আইডিয়া আছে। কাজ হচ্ছে দেহের আচ্ছাদন তৈরি, আর ভাইয়া এখানে অ্যাকচুয়ালি এগুলো কি দেখাইছেন, এগুলো কি একটু আগেই তো পড়েছি, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম। তার মানে এই যে জিনিসগুলা এই জাইলেম ফ্লোয়েম, এগুলোকে আমরা বলি পরিবহন টিস্যুতন্ত্র, তাই না? এগুলোকে আমরা কি বলি, পরিবহন টিস্যুতন্ত্র। তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে বেশি আইডিয়া আছে পরিবহন টিস্যুতন্ত্র নিয়ে, তোমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে তেমন আইডিয়া থাকে না, বা ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে তেমন আইডিয়া থাকে। তোমরা সবচেয়ে বেশি চিনো এই পরিবহন টিস্যুতন্ত্রকে, তোমরা এটাকে বেশি চিনো, ঠিক আছে? এটার উৎপত্তিটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। পরিবহন টিস্যুতন্ত্রের এই উৎপত্তি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটার উৎপত্তি হচ্ছে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকে, এটা আমি আগেও পড়েছি, প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকে। এটার উৎপত্তি কি, প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকে। এবং কাজ তো মনে রাখতে হয় না, তোমরা জানো পরিবহন টিস্যুতে যে জাইলেম আছে, জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পানি পাতাতে পৌঁছায় দেওয়া, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় প্রস্তুতকৃত খাদ্য সব জায়গায় পৌঁছায় দেওয়া। তার মানে এটার কাজ কি বলতো, পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করা। এটার নামেই বোঝা যায়, এটার নামই হচ্ছে পরিবহন, তো এটা তো এগুলোই পরিবহন করবে, এটার নামই হচ্ছে কি, পরিবহন। এখন দেখো, এটা ছিল টোকিও টিস্যুতন্ত্র, আর ভিতরের এটা ছিল পরিবহন টিস্যুতন্ত্র। আর এই জায়গাটা কি, এই জায়গাটার নাম কি, এই যে এটা শুধুমাত্র এই জায়গাটা, এই বৃত্তটা, এই জায়গাটার নামটা জাস্ট মনে রাখো, কি জানার দরকার নেই, সেটা হয়তো পরে জানবা। এটার নাম হচ্ছে পরিচক্র, বা ইংরেজিতে বলে পেরিসাইকেল,
সাইকেল, জাস্ট এটা মাথায় রাখো, পেরিসাইকেল যে এটা মাথায় রাখো। এখন টোকিও আর পরিবহন বাদে এইখানে যে খালি স্পেসটা দেখতেছ, এই খালি স্পেসটাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। তার মানে এই খালি স্পেসটাই হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। গ্রাউন্ড, এটার আরেক নাম কি? গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। এটার উৎপত্তিটা অবশ্যই মনে রাখতে হবে। এটার উৎপত্তি কোন জায়গা থেকে? এটার উৎপত্তি হচ্ছে পেরিব্লেম ভাজক টিস্যু হতে। এটার উৎপত্তি কোথায়? পেরিব্লেম ভাজক টিস্যু। এবং ভিত্তি টিস্যু মধ্যে আরও দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা আরও ক্লিয়ার হবে সামনে। একটা হচ্ছে বহিঃস্থলী অঞ্চল, এটা আরও ক্লিয়ার হবে সামনে। একটা হচ্ছে অন্তঃস্থলী অঞ্চল, এটা আরও সামনে ক্লিয়ার হবে যখন আমরা পড়ব বহিঃস্থলী অন্তঃস্থলী। তার আগে জানতে হবে স্থলী কি, একদম সোজা। দেখো স্থলী কি আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে কি ছিল বলতো? এটা কি? এটা হচ্ছে পরিচক্র। এই জিনিসটা কি বলতো? এই জিনিসটা হচ্ছে পরিচক্র না? এখন পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ, দেখো পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত এরিয়াটাকে স্থলী বলে। তাহলে এখান থেকে দেখে বলো, এই দেখো পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ, দেখো আমি ফ্লেমটাকে টানছি, জাইলেমটাকে টানছি, থেকে পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশ পরিচক্র। আবার দেখো এখানে দেখো পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশটা হচ্ছে স্থলী। তাহলে এখানে লিখো স্থলী কি? হোয়াট ইজ স্থলী? স্থলী হচ্ছে পরিচক্র থেকে, দেখে বলতে পারবো না, আমার আর এটা লিখে দেওয়ার দরকার আছে, নোটে দিয়ে দিব। হ্যাঁ, নোটে দিয়ে দিব। স্থলী কি বুঝছ? সেটা হচ্ছে পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশটাই হচ্ছে স্থলী। এখন দেখো হোয়াট ইজ বহিঃস্থলী, হোয়াট ইজ অন্তঃস্থলী, নামে বুঝে যাবে। বহি মানে স্থলীর বাইরে, অন্তঃস্থলী মানে স্থলীর ভিতরে। তার মানে এখানে কি বলা যায়? তার মানে বহিঃস্থলী হচ্ছে স্থলীর বাইরের ভিত্তি টিস্যুতন্ত্র, স্থলীর বাইরের ভিত্তি টিস্যুতন্ত্র। আর অন্তঃস্থলী কি? স্থলীর ভিতরের ভিত্তি টিস্যুতন্ত্র। তার মানে আমরা আপাতত জেনে রাখো হোয়াট ইজ স্থলী জানছো, এবং হোয়াট ইজ বহিঃস্থলী, স্থলীর বাইরে নামে বোঝাচ্ছে, অন্তঃস্থলীর ভিতরে মনে রাখতে হবে। পরবর্তীতে বহিঃস্থলীতে কী থাকে, অন্তঃস্থলী হট ফেভারিট, বহিঃস্থলীতে কী থাকে সেটা আমরা পরে দেখাবো, অন্তঃস্থলীতে কী থাকে সেটা পরে দেখাবো। আগে বেসিক জিনিসটা আমি আইডিয়া দিয়ে দিছি। আচ্ছা, এটার কাজটা মনে রাখতে হবে। কার কাজ বলো তো? ভিত্তি টিস্যুতন্ত্রের কাজ। এটার কাজ হচ্ছে ফটোসিনথেসিস প্লাস খাবার সঞ্চয় প্লাস দৃঢ়তা প্রদান। তাহলে ভিত্তি টিস্যুতন্ত্রের মেইন কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, মনে রাখবে এটা হচ্ছে মেইন কাজ। ভিত্তি টিস্যুতন্ত্রের মেইন কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া বা দৃঢ়তা প্রদান করা, আর ফটোসিনথেসিসও করে, পাশাপাশি খাবার সঞ্চয়ও রাখে। এই জিনিসগুলো জানতে হবে। এই চার্টটা তোমরা ভালোভাবে জানবা। এই চার্টটাকেও কিন্তু এমসিকিউ দিতে পারে। তোমরা আমাকে বলো এই চার্টটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে বলো এই চার্টটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে বলো এই চার্টটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে বলো এই চার্টটা বুঝতে পারছো কি না? তোমরা আমাকে বলো এই চার্টটা বুঝতে পারছো কি না? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, বুঝছি, ধন্যবাদ। তোমরা যে বুঝতেছ, পড়া সবসময় বুঝে পড়তে হবে, মানে বেসিক ক্লিয়ার রেখে পড়তে হবে। হ্যাঁ, বেসিক ক্লিয়ার রেখে কী করতে হবে? পড়তে হবে। আচ্ছা দেখো,
একটু দেখো, আমি এখন একটা জিনিস আঁকবো, সেটা দেখবে, একটু একটু ফোকাস দিবা। আমি একটা জিনিস আঁকবো, একটু ফোকাস দিবা। দেখো আমি কি আঁকতেছি। অ্যাকচুয়ালি ভাইয়া এখানে কি আঁকছি সেটাই সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো ভাইয়া এখানে কি আঁকছি সেটাই হচ্ছে প্রশ্ন। ভাইয়া এখানে কি আঁকছি সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো ভাইয়া অ্যাকচুয়ালি এখানে কি আঁকছি তার আগে জানার আগে এগুলো কি একটু জানা জরুরি। ভাইয়া কি আঁকছি জানার আগে এগুলো একটু জানাটা জরুরি, ঠিক আছে? ওকে, অ্যাকচুয়ালি এই যে প্রথমে আয়তাকার যে কোষগুলো দেখতেছ, এই যে কোষ, এগুলো হচ্ছে যে তোমার এই যে আয়তাকার কোষ, এগুলো হচ্ছে এপিডার্মিস। এগুলোই হচ্ছে এপিডার্মিস, মনে আছে? এপিডার্মিস হচ্ছে কার ত্বক? কাণ্ডের বহিত্বক। আর মূলের হলে কি বলে? এপিব্লেমা। খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু একটু আগেই বিষয়টা ক্লিয়ার করছি। এপিব্লেমা কার? মূলের বহিত্বক। আর এপিডার্মিস কার? কাণ্ডের বহিত্বক। আমি কিন্তু একটু আগে ক্লিয়ার করছি, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো বেসিক জিনিস। এখন এই যে এপিডার্মিসটা মূলত এরকম আয়তাকার কোষ নিয়ে গঠিত। দেখো এই আয়তাকার কোষ, 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 এরকম আয়তাকার কোষ নিয়ে এক সারি হইতে পারে, সাধারণত এক সারি হয়, আরও কয়েক সারিও থাকতে পারে। যেমন এখানে আমি চাইলে আরেক সারি এরকম দিতে পারি। তো নর্মালি এক সারিই থাকে, সাধারণত এক সারিই থাকে। আর এই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। কি কোষ? প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা তো তোমরা চিনো। তো এটাই হচ্ছে এপিডার্মিস, এটাই হচ্ছে এই একসারি কোষ যেটা, সেটাই হচ্ছে কি? এপিডার্মিস। আচ্ছা ভাইয়া এটা কি? এটা কি? এই দুইটা কি বলো তো? দেখেই বোঝা যায় এই দুইটা হচ্ছে রক্ষী কোষ। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে রক্ষী কোষ। আর এই ছিদ্রটা কি তাইলে? এই ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র। এই ছিদ্রটা কি তাইলে? এই ছিদ্রটা হচ্ছে পত্ররন্ধ্র। আচ্ছা ভাইয়া এখানেও আরেকটা পত্ররন্ধ্রের মতো দেখতেছি ছিদ্র আছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পানি পত্ররন্ধ্র। এটা স্পেশাল পত্ররন্ধ্র যেটার নাম হচ্ছে পানি পত্ররন্ধ্র, খুবই স্পেশাল পানি পত্ররন্ধ্র। তাই দুই ধরনের পত্ররন্ধ্র থাকে, একটা হচ্ছে একটাই পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। আর এগুলো হচ্ছে একসারি, এগুলো হচ্ছে কি? একসারি প্যারেনকাইমা জাতীয় কোষ, একসারি আয়তাকার আয়তাকার প্যারেনকাইমা কোষ, একসারি আয়তাকার প্যারেনকাইমা কোষ। আচ্ছা ভাই এগুলো কি দিছেন যে সিংহের মতো? সিংহের মতো এগুলোকে বলা হয় রোম। এখন এটা কি রোম? যেমন এটা কি রোম আর এটা কি রোম, মনে রাখবা এটা তো রোম। এবং এই রোমটা দেখো এক কোষী, এই রোমটা হচ্ছে এক কোষী। এক কোষী মানে বুঝতেছ? আর এই রোমটা হচ্ছে বহুকোষী। বহুকোষী মানে বুঝতেছ ব্যাপারটা? আমি বুঝাচ্ছি, ফিগার দেখো, ফিগারে দেখলেই বুঝবা। এখানে কয়টা কোষ দেখো? একটা, দুইটা, তিনটা, তাহলে বহুকোষী। এখানে কয়টা কোষ? এটা পুরোটাই একটা কোষ। তাহলে যেগুলো এক কোষী হয় মনে রাখবা, এগুলো হচ্ছে মূলের ক্ষেত্রে পাবা, এগুলোকে বলা হয় মূল রোম। মনে রাখবা মূল রোম এক কোষী। আর বহুকোষী যেগুলো হয় এগুলো হয় কাণ্ডরোম। ধরে নাও এটা ছিল মূলের ত্বক, তাহলে মূলের ত্বক হলে এক কোষী মূল রোম পাবে। আর যদি এটা কাণ্ডের ত্বক হয় তাহলে কাণ্ডের ত্বক হলে বহুকোষী কাণ্ডরোম পাবে। তাহলে কাণ্ডরোম বহুকোষী হয় আর মূলরোম এক কোষী হয়। খুবই গুরুত্বপূর্ণ এগুলো জানা, এগুলো বেসিক জিনিস, এগুলোই তো দিবে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই তো দিবে, তাই না? এখন এই ভাইয়া এই যে জিনিসটা আঁকছি না, এটা অ্যাকচুয়ালি কি আঁকছি? যে এই জিনিসটা হচ্ছে ভাইয়া ত্বকীয় টিস্যুতন্ত্র।
তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে তোমরা কি কি জানতে পারলা? এই যে ভাইয়া যে জিনিসটা দেখাইলাম তোমাদেরকে, এই যে ভাইয়া যে জিনিসটা তোমাকে চিত্রের মাধ্যমে দেখালাম, এগুলো কি দেখাইলাম যে ত্বকীয় টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্রে তুমি কি কি পাবা? রক্ষীকোষ পাবা, মানে পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র পাবা। তারপর তুমি একসারি আয়তাকার প্যারেনকাইমা জাতীয় কোষ পাবা, মানে যেটাকে বলা হয় এপিডার্মিস, সেটা কাণ্ডের ক্ষেত্রে, আর এপিব্লেমা মূলের ক্ষেত্রে। তারপর তুমি কাণ্ডরোম পাবা বহুকোষী, এবং মূলরোম পাবা এককোষী, এবং মূলরোম পাবা কি এককোষী। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবং মনে রাখবা, আমি তো বলছি এক সারি থাকে, কিন্তু কয়েকটা উদ্ভিদে একাধিক সারি দেখা যায়। একাধিক সারি করে একটু মনে রাখবা। একাধিক সারি মানে এটার ক্ষেত্রেই বলতেছি, এটা একাধিক সারিও থাকে। ওই একাধিক সারির ইয়াগুলো মনে রাখবা। একটু আমি দেখছি একাধিক সারি, আমাকে একটু আচ্ছা রাখো। যেমন দেখো, বট গাছ, অশ্বত্থ গাছ, আর একটা হচ্ছে পাকুর গাছ। এই তিনটা গাছে দুই সারি পাবা। এই দুইটা গাছে কয় সারি পাবা? দুই সারি পাবা। এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। এই দেখো, এই বট, অশ্বত্থ, পাকুরে দুই সারি পাবা। আর তিন সারি পাবা করবী গাছে। এটা গুরুত্বপূর্ণ, বলতেই পারো, হয়তো বলতেই পারে যে তিন সারি আয়তাকার প্যারেনকাইমা কোষ নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? আনসার হচ্ছে করবী। আর দুই সারি হচ্ছে বট, অশ্বত্থ, পাকুর। বট, অশ্বত্থ, পাকুর। বট, অশ্বত্থ, পাকুর। বট, অশ্বত্থ, পাকুর। মনে রাখবা, বট, অশ্বত্থ, পাকুর। আচ্ছা, এখানে লাল কালারের এই জিনিসটা তো ভাইয়া বলি নাই না? এই যে উপরে লাল কালারের যে জিনিস, এটা হচ্ছে কিউটিকল। এটা ভাইয়া বলি নাই, এটা হচ্ছে কিউটিকল। তোমরা অনেকেই কিন্তু কিউটিকল চিনো, এবং কিউটিকলটা লাইক মোম। তোমরা যেমন আমাদের নখের এখানে যদি এভাবে ধরো, মোম যেরকম ধরলে ফিলিংস পাবা, নখের এই জায়গাটা ধরলেও কিন্তু ফিলিংসটা পাবা। দ্যাট মিনস এগুলো হচ্ছে কিউটিকল। কিউটিকল একটা হচ্ছে পুরু আস্তরণ। এই কিউটিকল যদি না থাকতো, এখান থেকে পানি বেশি বাইরে যেতে পারতো, তো কিউটিকলটা পানি বেশি বের হওয়াটা রোধ করে। এই কিউটিকলটা পানি বেশি বের হওয়াটা রোধ করে, কারণ এটা একটা লাইক আস্তরণ টাইপসের। এটা পানি অবাধ্য, এটার ভিতর দিয়ে পানি যাইতে পারে না, তেমন বেশি যাইতে পারে না। যাইতে পারে, বাট তেমন বেশি যাইতে পারে না। তেমন বেশি যাইতে পারে না। ওকে, সো এই কিউটিকলের যে পুরু আস্তরণ, এটা আমরা নর্মালি কচু গাছে পাবো। এই কিউটিকলের পুরু আস্তরণটা আমরা কচু গাছে পাবো। তোমরা এভাবেই লিখবা, এভাবে লাইন বাই লাইন লেখার দরকার নেই। তোমরা এভাবে একটা ফিগার রাখবা, ফিগারে এখানে যা যা তথ্য দিচ্ছি এগুলো এক পৃষ্ঠায় লিখে রাখবা। সেটা হচ্ছে এই কিউটিকলটা তুমি কোথায় পাবা? কচুতে পাবা। আর কি কি জানতে হবে ভাইয়া? আর কি জানতে হবে? আর কি জানতে হবে তোমরা? তারপর লিগনিন পাবে, এখানে জাস্ট একটু লিখে রাখতে পারো, বইয়ে আছে। লিগনিন পাবা। লিগনিনটা হচ্ছে লাইক কিউটিকল। লিগনিনটা লাইক কিসের মতো? কিউটিকলের মতো। লিগনিনটা তবে তুমি কিছু উদ্ভিদে পাবা, সব না। একটা হচ্ছে সাইকাসে পাবা, আর একটা হচ্ছে পাইনাস, দোনোটাই নগ্নবীজী উদ্ভিদ। আর একটা হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস, এটাই মনে রাখবা। লিগনিন মানে কিউটিকলের মতো, কিউটিকলের সাথেই থাকতে পারে। সেটা হচ্ছে যদি সেটা সাইকাস হয়, যদি সেটা পাইনাস হয়, যদি সেটা ঘাস হয়। লিগনিন লাইক কিউটিকল। লিগনিন হচ্ছে লাইক কি? কিউটিকল। লিগনিন লাইক কিউটিকল। তারপর আরও কিছু জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে মাইরোসিন কোষ। মাইরোসিন কোষ। এই ভাইয়া, এই মাইরোসিন কোষটা তুমি কোথায় পাবা? গুরুত্বপূর্ণ, এটা তুমি পাবা, এগুলো সব ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে বলবা যে, ঠিক আছে? ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে মাইরোসিন কোষটা তুমি পাবা সরিষা জাতীয় উদ্ভিদে। জাস্ট এই লাইনটা মনে রাখবা, সরিষা মনে রাখবা। মাইরোসিন কি আমি বুঝাচ্ছি না, আমার একাডেমিক লেভেলেতে আমি এগুলো বুঝাই, বাট এখানে আমি বুঝাবো না, এটা একাডেমিক লেভেলের কাজ না। মাইরোসিন কোষ আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু একাডেমিক ক্ষেত্রে বুঝাই। আমি এই গ্রুপে আমি একাডেমিক ক্লাস নেওয়ারও চিন্তা করতেছি।
ওকে ওকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জানতে হবে, কারণ আমি বলতেছি যে তোমাদের আসলে কি বলবো শর্ট সিলেবাস হওয়াতে এখন প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি একটু এখান থেকে মুছে দিই, তোমরা আই হোপ তোমরা অনেক কিছুই লিখছো, আমি একটু এগুলো মুছে দিচ্ছি। এখানে একটু লিখো কর্ক ও সিলিকা কোষ। কর্ক ও সিলিকা কোষ তুমি কোথায় কোথায় পাবে? কর্ক ও সিলিকা কোষ তুমি পাবে দুইটা জায়গায়, কিছু ঘাসে পাবা আর এটা হচ্ছে নলখাগড়াতে পাবা। আসলে নলখাগড়া দিয়ে আসতে পারে, কিছু ঘাসে পাবা আর একটা হচ্ছে নলখাগড়াতে পাবা। আরেকটা মনে রাখবা বুলিফর্ম কোষ। বুলিফর্ম আসলে বুলি মানে হচ্ছে বাবল, বাবল মানে হচ্ছে চিনো তো মোটা অংশ বা টিউবের মতো অংশ, বাবল। তো বুলিফর্ম কোষ তুমি পাবে জাস্ট তিনটা মনে রাখো, গম, ভুট্টা, আখ। গম, ভুট্টা, আখ। বুলিফর্ম পাবে আখ। এবং বুলিফর্মের কাজটা একটু মনে রাখবা, বুলিফর্মের কাজটা একটু মনে রাখবা। বুলিফর্মের কাজটা হচ্ছে, এর মেইন কাজ হচ্ছে পানি সঞ্চয় করা। প্লাস পানি সঞ্চয়, প্লাস মানে পানি জমা রাখে। বাবল তো বাবল তো জানো পানির কারণে তৈরি হয়। সো বাবল যেরকম সেরকম আর কি, পানি সঞ্চয় করা। আরেকটা হচ্ছে এখানে লিখছে বিকশিত পাতার দ্রুত প্রসারণ ঘটানো। বিকশিত পাতার, এক পেজে লিখবা যে এত ভিন্ন ভিন্ন পেজে লিখলে পড়া বেশি মনে হবে। বিকশিত পাতার দ্রুত প্রসারণ ঘটানো। আমি বারবার বলে এক পেজে তুমি লেখার চেষ্টা করো, কারণ ভিন্ন ভিন্ন পেজে লিখলে তোমার কিন্তু পড়া বেশি মনে হবে। কারণ এটা তো অ্যাডমিশন লেভেল ক্লাস, এটা তো একাডেমিক না যে তোমাকে বিস্তারিত নোট করতে হবে। তুমি এক পেজে লিখো, সব জায়গায় এক পেজে লিখো এবং মনেও বেশি থাকে এক পেজে লিখলে, ঠিক আছে। বুলিফর্ম কোষ তিন জায়গায় পাবা, গম, ভুট্টা, আখ। কাজ হচ্ছে পানি সঞ্চয়, আর এটা হচ্ছে বিকশিত পাতার দ্রুত প্রসারণ ঘটানো, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। এটা একটা পিগমেন্ট। অ্যান্থোসায়ানিন এটা হচ্ছে একটা কি পিগমেন্ট। এটা তুমি পাবে কোথায়? ফুলের পাপড়িতে। এই যে দেখো এটা একটা কালারফুল পিগমেন্ট, তাই এটা কোথায় পাওয়া যায়? ফুলের পাপড়িতে, রঙিন কালারের একটা পিগমেন্ট। আর এটা পাওয়া যাবে ফল ত্বকে। আরেকটা পাওয়া যাবে কোথায়? ফল ত্বকে। এটা কি? এটা হচ্ছে রঞ্জক। এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ। তাহলে অ্যান্থোসায়ানিন তুমি দুই জায়গায় পাবে, একটা হচ্ছে ফুলের পাপড়িতে পেতে পারো আর হচ্ছে ফল থেকে পেতে পারো। এগুলাই তুমি জানবে। তাহলে আমরা এই এপিডার্মিস নিয়ে তো নর্মালি এইসব বেসিক জিনিস জানছি কি আছে। তারপর কিছু ছোটোখাটো জিনিস যেখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে, কর্ক ও সিলিকা কোষ কোথায় থাকে, মাইরোসিন কোষ কোথায় থাকে, বুলিফর্ম কোষ কোথায় থাকে, এর কাজটা কি, তারপর অ্যান্থোসায়ানিন কি কোথায় থাকে, এর কাজটা কি, এক সারি, দুই সারি কোথায় থাকে, তিন সারি কোথায় থাকে, এগুলো একটু কিন্তু হট, কিন্তু এগুলো জানাটা জরুরি। আর এপিডার্মিসের কাজ তো তুমি জানবে, এপিডার্মিসের কাজ তোমার এখান থেকে দেখে বলতে পারবা। যেমন পত্ররন্ধ্র যেহেতু আছে, দেখো এপিডার্মিসে পত্ররন্ধ্র আছে, তাহলে এখান থেকে কি হবে? প্রসাধন হবে। পানি পত্ররন্ধ্র আছে, তাহলে পানি বের হবে। এখানে এটা মূলত একটা ত্বক হিসেবে কাজ করবে, এটা একটা বহিরাবরণ হিসেবে কাজ করবে। তারপর কিউটিকল থাকাতে এটা প্রসাধনও রোধ করবে। এখান থেকে দেখে তুমি কাজ বলতে পারো। যেমন এখানে বিভিন্ন গ্যাসের আদান প্রদান হবে, তোমরা জানো পত্ররন্ধ্রের মধ্য দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ঢুকে, কিন্তু তাহলে গ্যাসের আদান প্রদান হচ্ছে। এখান থেকে দেখে কাজগুলো পড়বা, বইয়ে আছে কাজগুলো পড়বা, কিন্তু মুখস্থ করবা না, জাস্ট এই জিনিসটাতে অ্যাপ্লাই করবা। যে এখান থেকে দেখে বলবা। যেমন দেখো এই লেয়ারটা কী হিসেবে কাজ করবে? এটা আবরণ হিসেবে কাজ করবে। এই পত্ররন্ধ্র কী হিসেবে কাজ করে? পানি বের করে দেয় বা প্রসাধন করে, বা এটার মধ্য দিয়ে গ্যাসের আদান প্রদান হয়। দেখেই তো বলা যাচ্ছে পানি পত্ররন্ধ্র দিয়ে পানি বের হবে। এভাবে দেখে অ্যাপ্লাই করবা, বলা যাবে, মুখস্থ করতে হবে না। তাহলে আমরা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্র এই জিনিসটা পড়ছি। আসলে ত্বকীয় টিস্যুতন্ত্রের আরও কিছু জিনিস আছে, যেমন ভাইয়া তো এখানে বললাম এটা হচ্ছে মূল রোম, এটা হচ্ছে কাণ্ডরোম, কিন্তু আরও কিছু রোম আছে, এগুলো একটু জানতে হবে। ভাইয়া তো বললাম যে এই জায়গাটা একটু দেখো। ভাইয়া তো এখানে বললাম যে এগুলো সব ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে। হ্যাঁ, আমরা শুধু আজকে ত্বকীয় টিস্যুতন্ত্রটাই পড়বো, আর কিছু পড়বো না। নেক্সট ক্লাসে আমরা ভিত্তি টিস্যুতন্ত্রটা শেষ করে দিব।
দেখো এটা কাণ্ডরম, মূলরম ছিল, এটা কাণ্ডরম, বিকজ এটা এককোষী, এটা বহুকোষী। আচ্ছা আমি একটু লিখে দিই, এটা ছিল মূলরম, কেন? এটা হচ্ছে এককোষী। আর এটা ছিল কাণ্ডরম, কেন বলো তো? কারণ এটা হচ্ছে বহুকোষী। কেন বলো তো? এটা হচ্ছে বহুকোষী। ঠিক আছে, এতটুকু তো ঠিক আছে। আরও কিছু রোম আছে যেগুলো সম্বন্ধে না জানলে নয়, যখন থেকে চলে আসতে পারে। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রোম, যেটা রোম কিন্তু নাম রোম না, নামটা হচ্ছে থলি। এটাকে বলা হয় বরফ থলি। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা কিন্তু রোমের আন্ডারেই পড়ে, মানে উপাঙ্গের আন্ডারেই পড়ে, মানে এখান থেকে কিছু বাইরে হয় আর কি, এখান থেকে বাইরে হয়, থলির মতো হয়ে যায়, এটা থলির মতো হয়ে যায়, বরফ থলি বলে। এবং বরফতলি কোথায় পাবা এটাই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় আসলে এটাই আসবে। বরফতলি তুমি কোথায় পাবা? পরীক্ষায় আসলে এটাই আসবে। বরফতলি তুমি কোথায় পাবা? মেসেনব্রায়ানথেমাম, নামটা একটু কঠিন আছে। এটা কোন উদ্ভিদে পাবা বরফতলি? সাইন্টিফিক নেম তো মেসেনব্রায়ানথেমাম। তোমার তো মুখস্থ করার দরকার নেই, তুমি এরকম একটা বড় লাইন ফাইলে হয়ে গেছে, তুমি এরকম একটা জিনিস দেখে দিলে হয়ে গেছে। মেসেনব্রায়ানথেমাম ক্রিস্টালাম, ক্রিস্টালিনাম, 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 ক্রিস্টালিনাম। এটা কি তোমার মুখস্থ করতে হবে? না, মুখস্থ করবা না, তুমি শুধু এই ক্রিস্টালিনাম দেখে বুঝে ফেলতে পারবা। বিকজ বরফটা মূলত কী হিসেবে থাকে? ক্রিস্টাল। আমরা বরফকে ক্রিস্টাল বলতে পারি, কারণ ক্রিস্টাল শব্দটার অর্থ হচ্ছে স্বচ্ছ, বরফ কিন্তু স্বচ্ছ। তাহলে এই ক্রিস্টালিনাম আসছে ক্রিস্টাল থেকে। তাহলে তুমি শুধুমাত্র এই ক্রিস্টালিনাম দেখেই বুঝে ফেলতে পারবা যে এটাই আনসার হবে। আর পাশে দিয়ে এটাও একটু খেয়াল রাখবা, যেখানে মেসেন ট্যাসেন কিছু একটা আছে, মেসেন ট্যাসেন কিছু একটা আছে, এভাবে মনে রাখবা। মেসেন ট্যাসেন কিছু একটা আছে, মেসেন ট্যাসেন কিছু একটা আছে, এভাবে মনে রাখবা। এই যে থলি বা বরফ থলি, এটা কোথায় পাওয়া যায়? এই উদ্ভিদে পাওয়া যায়। এটা পরীক্ষায় আসতে পারে। কোথায় পাওয়া যায়? এটা এই উদ্ভিদে পাওয়া যায়। এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় আসতে পারে। আর 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 জানার দরকার নেই এখান থেকে, এখান থেকে আর জানার দরকার নাই, এখান থেকে আর জানার দরকার নাই। তারপর আমাদেরকে একটু এই যে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রর গঠনটা তো একটু পড়তেই হবে, মানে পত্ররন্ধ্র সম্বন্ধে একটু পড়তে হবে। তোমরা পত্ররন্ধ্র সম্বন্ধে অনেকেই জানো, পত্ররন্ধ্র শুধু একটু পড়তে হবে, পানি পত্ররন্ধ্র সম্বন্ধে একটু পড়তে হবে। আমরা পত্ররন্ধ্র এখান থেকে মেডিকেলে আসছে, এই পত্ররন্ধ্র টপিকটা থেকে মেডিকেলে আসছে, পানি পত্ররন্ধ্র থেকেও মেডিকেল ইউনিভার্সিটিতে আসছে। তো একটু পত্ররন্ধ্র, আমরা কিন্তু টোকিও টিস্যু তন্ত্রেই আছে কি, তাই না? দেখো না, আমি এখন এই জায়গাগুলো নিয়েই পড়াচ্ছি তোমাদেরকে, তো বুঝতে হবে। এখানে এখানে তোমার না বুঝার কিছু নেই। আমি কিন্তু এখানে টোকিও টিস্যু তন্ত্রে পড়াচ্ছি, বিকজ আমি এই জায়গায় এখন স্টিক, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জন্য আমি একদম যা যা আসতে পারে এগুলো বলে দিচ্ছি। এখন দেখো একটু যদি পত্ররন্ধ্রটা তুমি একটু দেখো না, একটু পত্ররন্ধ্রটা তুমি যদি একটু দেখো, পত্ররন্ধ্রটা এটা এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছে। আমি এখান থেকে মেডিকেলে 2-3টা কোয়েশ্চেন আসছে, পানি পত্ররন্ধ্র থেকেও আসছে। দেখো পত্ররন্ধ্র তো তোমরা সবাই চিনো, আঁকতে পারো। পত্ররন্ধ্র 2টা রক্ষী কোষ নিয়ে গঠিত। এভাবে তোমরা সবাই জানো পত্ররন্ধ্র এরকম 2টা রক্ষী কোষ নিয়ে গঠিত, এবং এই রক্ষী কোষের গঠনটা জানাটা জরুরি, এই রক্ষী কোষের গঠনটা জানাটা জরুরি। এখান থেকেই আসলে পরীক্ষায় আসছে। এই দেখো এই রক্ষী কোষটা, এই যে এই দুইটা কি রক্ষী কোষ, এই দুইটা কি রক্ষী কোষ। আর এই রক্ষী কোষ 2টা কি আকৃতির? এই 2টা রক্ষী কোষ কি আকৃতির বলো তো? কিডনি বা অর্ধচন্দ্রাকৃতি, বা অর্ধচন্দ্রাকৃতি মনে রাখবা। এবং এটা লিখে রাখো, এটা হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেই তুমি শুধুমাত্র রক্ষী কোষগুলোকে কিডনি বা অর্ধচন্দ্রাকৃতি দেখবা। কিন্তু ভাইয়া তাহলে একবীজপত্রী কিরকম দেখবা? একবীজপত্রী এরকম না, একবীজপত্রী রক্ষী কোষ দেখো, খুবই ইন্টারেস্টিং ভাই। একবীজপত্রী রক্ষী কোষ তো দেখো কিসের মতো ভাই, দেখো একবীজপত্রী রক্ষী কোষটা একটু দেখো, এটা হচ্ছে একবীজপত্রী। আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কিসের মতো দেখতে? জিমের যে ডাম্বেল আছে, জিমের ডাম্বেল, এই ডাম্বেলের মতো দেখতে। রক্ষী কোষগুলো কি আকৃতির? ডাম্বেল আকৃতি। এই রক্ষী কোষগুলো কি আকৃতি? ডাম্বেল আকৃতি। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে। তাহলে তোমার যদি এই জিনিসটা আইডিয়া না থাকে তাহলে তুমি ভুল করবা পরীক্ষায়। এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে। এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে। একবীজপত্রীর ক্ষেত্রে তুমি ডাম্বেল আকৃতি দেখবা যে ভাইয়া, নট কিডনি।
অর্ধচন্দ্রাকৃতি। আচ্ছা, রক্ষী কোষের গঠনটা তো তোমরা জানো, এই যে বাইরের দিকের প্রাচীরটা পাতলা, ভিতরের দিকে প্রাচীরটা দেখো মোটা, এগুলো বলতেছি না আর, এই দেখো এগুলো একটু পড়তে হবে। বাইরের দিকে প্রাচীরটা পাতলা মানে চিকন, আর ভিতরের দিকে প্রাচীরটা আমি একটু মোটা করে দিছি, মোটা। আর এই জায়গাটাকে তো তোমরা জানো কি বলে, এই জায়গাটাকে বলে পত্ররন্ধ্র। এই জায়গাটাকে কি বলে? পত্ররন্ধ্র। এই জায়গাটাকে কি বলে? পত্ররন্ধ্র। এবং তোমরা জানো এই পত্ররন্ধ্রে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, সরি রক্ষী কোষে কিন্তু এরকম ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে বিধায় রক্ষী কোষ খাবার তৈরি করতে পারে। এই রক্ষী কোষে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে বিধায় রক্ষী কোষ খাবার তৈরি করতে পারে। আচ্ছা, পত্ররন্ধ্র আচ্ছা গেল। আচ্ছা, পত্ররন্ধ্রের ঠিক ঠিক নিচে মানে উপরে বা নিচে যাই বলো, এই জায়গায় একটা স্পেস থাকে, এভাবে একটা স্পেস থাকে। এই স্পেসটাকে বলা হয় বায়ুকুঠুরি। বায়ুকুঠুরি বা ইংরেজি একটা নাম আছে সাব স্টোমাটাল বায়ুকুঠুরি, বা এটাকে শ্বাসকুঠুরিও বলে। এটাকে কি বলে? শ্বাসকুঠুরিও বলে, কারণ এটা কিন্তু গ্যাস জমা রাখতে পারে। এই বায়ুকুঠুরি কি জমা রাখে? গ্যাস। এই বায়ুকুঠুরি কি জমা রাখে? গ্যাস। তাই এটাকে শ্বাসকুঠুরিও বলে। এখন এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পত্ররন্ধ্রের কাজ এবং এই রক্ষী কোষের শেপগুলা। রক্ষী কোষের শেপ একবীজপত্রী আর একবীজপত্রী শেপ খুবই ইম্পর্টেন্ট, এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পত্ররন্ধ্রের কাজ। এটাকে অবশ্যই পত্ররন্ধ্রের কাজ অবশ্যই মনে রাখবে। পত্ররন্ধ্রের কাজ অবশ্যই মনে রাখবে। পত্ররন্ধ্রের কাজ অবশ্যই মনে রাখবে। পত্ররন্ধ্রের কাজ অবশ্যই, পত্ররন্ধ্রের কাজ অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, পত্ররন্ধ্রে যেহেতু সালোক ক্লোরোফিল আছে, তাই এখানে সালোক সংশ্লেষণ হবে। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মেডিকেল একটা কোয়েশ্চেন আসছে, কেন সংশ্লেষণ হবে? ক্লোরোফিল আছে, আমি একটু আগেই তো দেখাইছি ক্লোরোপ্লাস্ট আছে, তাই না? তারপর তোমরা জানো পত্ররন্ধ্রের গুরুত্বপূর্ণ কাজ, যেটার জন্যই আমরা পত্ররন্ধ্রকে চিনি, সেটা হচ্ছে প্রসাধন করা, এখান থেকে বের হওয়া, পানি বের হওয়া। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে, যেহেতু সালোক সংশ্লেষণ হয়, তাহলে খাদ্য তৈরি তো করবেই, সালোক সংশ্লেষণ হলে। 4 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে, এখানে কিন্তু গ্যাসের আদান প্রদান হয়। গ্যাসের আদান প্রদান তোমরা জানো যে আমি একটু আগেই বলছি বায়ুকুঠুরি থাকে, এবং বায়ুকুঠুরিতে গ্যাস জমা থাকে। যেমন এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাস আসতে পারে, অক্সিজেন গ্যাস চলে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে যেতে পারে। তাহলে গ্যাসের আদান প্রদানও কিন্তু হয়। 5 নাম্বার হচ্ছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। এটা তো অবশ্যই পড়াইছি। সেটা হচ্ছে পত্ররন্ধ্রের কেন হবে? এটা হবে রক্ষী কোষের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। রক্ষী কোষের পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। রক্ষী কোষের পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। এখানে গ্যাসের আদান প্রদান লিখতে পারো। গ্যাসের আদান প্রদান বলতে কি বোঝাচ্ছে? অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা জাস্ট লিখে রাখো, শেষ। এই 5টা মনে রাখবা। সালোক সংশ্লেষণ হবে, প্রসাধন হবে, মুখস্থ রাখতে হবে না, এগুলো লজিক দিয়ে মাথায় রাখা যায়। খাদ্য তৈরি হবে, গ্যাসের আদান প্রদান হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। রক্ষী কোষের তোমরা জানো পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াটা নিয়ন্ত্রিত হয় রক্ষী কোষের মাধ্যমে। তো রক্ষী কোষের পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ। এইবার এখান থেকে একটা প্রশ্ন আমি করতেছি, দেখো প্রশ্নটা একটু দেখো তোমরা। আচ্ছা, আমি এক পাশেই করি, তোমরা এখান থেকে বলার কাজ করো। এখানে মেডিকেলে আসছিল এরকম, পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? এরকম একটা প্রশ্ন আসছিল, পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? দেখো এখান থেকে তোমরা দেখে বলে দিতে পারবা। ধরো না আমি এটা অপশানে দিচ্ছি, আমি আর রাখতেছি না।
অপশনে এটা দিলাম, অপশনে এটা দিলাম, অপশনে এটা দিলাম, তারপর অপশনে কি দিব, অপশনে এটা দিলাম, তারপর আরেকটা অপশনে দিলাম, আরেকটা উত্তর দিলাম। উত্তরটা আমি লিখে দিচ্ছি, উত্তরটা হচ্ছে পানি সঞ্চয় করা। উত্তরটা আমি লিখে দিচ্ছি, পানি সঞ্চয় করা। দেখো এটাও অপশনে দিছি, এটাও অপশনে দিছি, এটাও অপশনে দিছি, এটা এটা এটা। এখন দেখো পানি সঞ্চয় করা কি পত্ররন্ধ্রের কাজ? এই পত্ররন্ধ্রের কাজ কি পানি সঞ্চয় করা? না। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে দেখো এরকম একটা কোয়েশ্চেন কিন্তু মেডিকেল 13-14-তে আসছিল, যে পত্ররন্ধ্রের কাজ। খুবই খুবই একটা স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, খুব স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, যে পত্ররন্ধ্রের কাজ নয় কোনটা। অনেকে কিন্তু পত্ররন্ধ্রের কাজ পানি সঞ্চয় করাও ভেবে নিতে পারে, কারণ মনে করবে যে এখান থেকে যে পানি বাষ্প আকারে বের হবে, তার মানে এখানে মনে হয় জমা থাকবে, তো জমা থাকবে এই জন্য পরে দিয়ে আস্তে আস্তে বাইরে হয়ে যাবে, এরকম এরকম মনে করে ফেলতে পারে। তো অ্যাকচুয়ালি দেখো এই 5টা কাজই তো তুমি মনে রাখবা, এই 5টা কাজের বাইরে যেটা থাকবে না, যেটা থাকবে সেটাই তো এই পত্ররন্ধ্রের কাজ না। একদম ইজি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিনা পত্ররন্ধ্র সম্বন্ধে জানা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ জিনিস হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই পানি পত্ররন্ধ্র সম্বন্ধে জানা। দেখো পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি? পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য হচ্ছে এই পত্ররন্ধ্রটা পানি বাষ্পাকারে বের করে, পানি বাষ্পাকারে বের করে, কিন্তু পানি পত্ররন্ধ্র পানি কিন্তু তরল আকারে বের করে। তাহলে পার্থক্যটা দেখো, মানে হচ্ছে এই যে পত্ররন্ধ্র পানিগুলা তুমি দেখবে না সাধারণত এগুলো বাষ্পাকারে বের হবে, কিন্তু তুমি পানি পত্ররন্ধ্রের সাহায্যে যে পানিগুলো বাইর হবে এগুলো তরল আকারে বের হবে, আর এগুলো তুমি দেখবে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল মনে রাখতে হবে পানি পত্ররন্ধ্রের, সেটা মনে রাখবা ঘটক দিয়ে, ঘটক, ঘ দিয়ে ঘাস, ঘাস জাতীয় উদ্ভিদে দেখবা পানি, এই জন্য বলে শিশির, গাছের শিশির জমে, ফুটবলের স্টেডিয়াম বলো, ক্রিকেটের স্টেডিয়াম, গাছের শিশির জমে, পানি জমে, তাহলে ঘাস। তারপর ট দিয়ে হচ্ছে টমেটো, টমেটোতে কিন্তু প্রচুর পানি, টমেটোতে প্রচুর পানি। ইভেন কি কচু গাছেও দেখবা, কচু গাছেও প্রচুর পানি বের হয়। তার মানে অ্যাকচুয়ালি এই ঘাস, টমেটো, কচুতে পানি পত্ররন্ধ্র থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা মারাত্মক একটা এমসিকিউ প্রশ্ন, যে পানি পত্ররন্ধ্র তুমি নিচের কোন উদ্ভিদে পাবা? মনে রাখবা কি দিয়ে? ঘটক, ঘটক মানে বুঝো তো বিয়ার কাজী, বিয়া ঠিক করেছে যে। তো ঘাস, টমেটো, কচু, ঘাস, টমেটো, কচু, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে। এবং মনে রাখবা পানি পত্ররন্ধ্রের সাহায্যে পানি বের হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। হোয়াট ইজ গাটেশন? গাটেশন হচ্ছে গাট থেকে, গাট মানে হচ্ছে ড্রপ, শোন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে গাটেশন মানে হচ্ছে পানি ড্রপ আকারে বের হওয়ার প্রক্রিয়া। তোমরা দেখবা কচু গাছে বিন্দু বিন্দু আকারে পানি জমে, এই যে বিন্দু বিন্দু আকারে পানি জমে, এগুলো অ্যাকচুয়ালি পানি পত্ররন্ধ্রের সাহায্যে বের হয়ে গেছে। তো গাটেশনটা কি? গাটেশনটা হচ্ছে পানি তরল আকারে, মানে পানি পত্ররন্ধ্রের সাহায্যে পানি বের হওয়ার প্রক্রিয়া। এবং মনে রাখবা এই পানি পত্ররন্ধ্রের আরেকটা নাম আছে, পানি পত্ররন্ধ্রের আরেকটা নাম হচ্ছে হাইড্রাথোট। অবশ্য পরীক্ষায় তোমাদেরকে ব্যাবার চেকা খাওয়ার জন্য হাইড্রাথোটও দিয়ে দিবে। পানি পত্ররন্ধ্রের আরেকটা কাজ আছে, নাম আছে, পানি পত্ররন্ধ্রের আরেকটা নাম কি? হাইড্রাথোট। এখন তুমি যদি হাইড্রাথোট না শিখে যদি শুধু পানি পত্ররন্ধ্র দিখো, তুমি ব্যাবার জায়গায় যাইতে পারো। তার মানে গাটেশনটা হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পানি পত্ররন্ধ্রের সাহায্যে বা হাইড্রাথোট দিয়ে তরল আকারে বের হয়। আর যখন পত্ররন্ধ্রের সাহায্যে পানি বাষ্প আকারে বের হয় ওইটাকে বলা হয় প্রস্বেদন। তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন, এখানে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্র ইজ কি? গাটেশন হচ্ছে হাইড্রাথোট দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়া, আর পানি বাষ্পাকারে পত্ররন্ধ্র দিয়ে যে বের হয় সেটা প্রক্রিয়াটা হচ্ছে প্রস্বেদন। তাহলে এটার সাহায্যে যেটা হয় সেটা হচ্ছে গাটেশন, আর পত্ররন্ধ্রের সাহায্যে যেটা হয় সেটা হচ্ছে প্রস্বেদন। তাহলে ডিফারেন্স আছে কিনা, ডিফারেন্স আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ, ডিফারেন্স আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অ্যাকচুয়ালি এগুলো মাথায় রাখবা। আর একটা জিনিস মাথায় রাখবা, পানি পত্ররন্ধ্রের একটা ফিগার আছে বইয়ে, ফিগারটা আমি আঁকাচ্ছি না, তো
তবে এটা মাথায় রাখবা যে পানিপত্ররন্ধ্রতে কী কী আছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এপিথেম। এপিথেমটা মাথায় রাখবা, এই এপিথেমটা কিন্তু পানিপত্ররন্ধ্রতেই পাবা। তোমরা পানিপত্ররন্ধ্রের ফিগারটা একটু দেখিও। এই এপিথেমটা হচ্ছে, আচ্ছা আমি একটুখানি দেখাই, হ্যাঁ। এবং পানিপত্ররন্ধ্রতে এরকম এভাবে বহিতক থাকবে। তো এই স্পেসটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। এদিক দিয়ে একটা গহ্বর থাকে, এই দেখো এটা হচ্ছে পানিপত্ররন্ধ্র, এই স্পেসটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। আর এই গহ্বরটাকে কি বলে দেখো, এই গহ্বরটাকে বলা হয় পানি গহ্বর। এই স্পেসটা হচ্ছে পানিপত্ররন্ধ্র, মানে হাইড্রাথোট এটা। আর পানিপত্ররন্ধ্রের আগে এদিকে একটা গহ্বর আছে, এটাকে পানি গহ্বর। এখানে পানি জমা থাকে, এখানে লিখতে পারো পানি সঞ্চয়। পানি গহ্বরের কাজ কি? পানি সঞ্চয়। তাহলে দেখো পত্ররন্ধ্রের কাজ, পানিপত্ররন্ধ্রের কাজ পানি সঞ্চয় বলতে পারবা, কিন্তু পত্ররন্ধ্রের কাজ পানি সঞ্চয় করে না। এই দেখো এই যে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোটের কাজ তুমি পানি সঞ্চয় বলতে পারবা, কিন্তু পত্ররন্ধ্রের কাজ পানি সঞ্চয় করে। এরকম পত্ররন্ধ্র থাকে না। তারপর এখানে আশেপাশে এরকম সেল থাকে কতগুলা, এখানে আশেপাশে এরকম সেল থাকে। এই সেলগুলোকে বলা হয় এপিথেম, এই সেলগুলোকে বলা হয় এপিথেম। তাহলে তুমি যদি একটু পানিপত্ররন্ধ্রের বা হাইড্রাথোটের ফিগার দেখো, দেখবা উপরে এটাকে পত্ররন্ধ্র, এটাকে বলা হয় পানি গহ্বর, যেখানে পানি জমা থাকে, এবং এটাকে বলা হয় এপিথেম। এই আশেপাশে কোষ থাকে, এখান থেকে আসলে পানি তো নিচ থেকে উপরে উঠবে। এই কোষ থেকে পানি উঠে, এই কোষ থেকে পানি উঠে, তারপর এখানে এসে পানি জমা হয়, তারপর জমাকৃত পানি বিন্দু বিন্দু আকারে এখান থেকে বের হয়, জমাকৃত পানি বিন্দু বিন্দু আকারে এখান থেকে বের হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এপিথেম। তারপর এটা হচ্ছে পানি গহ্বর বা পানি সঞ্চয়, আর এখান থেকেই পত্ররন্ধ্র, এটা দিয়ে বের হয়ে যায়। এটাই হচ্ছে কথা, এগুলোই হচ্ছে কথা। সো তোমাকে বেসিক জিনিস মাথায় রাখতে হবে। আরেকটা লাস্ট টপিক এই ক্লাসের, আরেকটা লাস্ট টপিক। আমি জানি ক্লাসটা বড় হয়েছে, কিছু করার নাই। বুঝতে হলে বেসিক যদি ক্লিয়ার রাখতে হয় একটু মনোযোগ দিয়ে। লাস্ট টপিক সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা না পড়লেই নয়। সেটা হচ্ছে পত্ররন্ধ্রের প্রকারভেদ। খুবই গুরুত্বপূর্ণ, পত্ররন্ধ্রের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। পত্ররন্ধ্রের প্রকারভেদ একটা হচ্ছে, মানে প্রকারভেদগুলো জানতে হবে। একটা প্রকারভেদের নাম হচ্ছে ডায়াসাইটিক, একটা হচ্ছে প্যারাসাইটিক। একটা হচ্ছে ডায়াসাইটিক আর একটা হচ্ছে কি প্যারাসাইটিক। একটা হচ্ছে অ্যানাইসোসাইটিক, আর একটা হচ্ছে টেট্রাসাইটিক, আর একটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, আর একটা হচ্ছে অ্যানোমোসাইটিক। দেখো ডায়াসাইটিক মানে হচ্ছে ডায়া মানে উভয় পাশে বা দুই পাশে, ডায়া মানে দুই পাশে, এবার মনে রাখতে পারো। মানে হচ্ছে ধরো যে আমরা জানি রক্ষী কোষের পাশে, ধরো আমি রক্ষী কোষ আঁকতেছি, সাপোজ এটা হচ্ছে রক্ষী কোষ, এই দেখো এটা হচ্ছে রক্ষী কোষ, এই যে এটা হচ্ছে রক্ষী কোষ। এখন রক্ষী কোষের আশেপাশে জানো তোমরা সাবসিডারি সেল বা সহকারী কোষ থাকে। এখন রক্ষী কোষের সাথে যদি সহকারী কোষগুলো যদি সমকোণে থাকে, সমকোণে বলতে ভাইয়া কি এরকম, ধরো না এরকম একটা কোষ সহকারী কোষ, এরকম একটা সহকারী কোষ। দেখো এখানে কয়টা সহকারী কোষ? সহকারী কোষ কয়টা? দুইটা সহকারী কোষ। তাহলে দুইটা সহকারী কোষ বা সাবসিডারি, ইংরেজিটাও জানতে হবে। সাবসিডারি সেল যদি থাকে তাহলে বলবো ডায়াসাইটিক। প্যারা মানে হচ্ছে প্যারালালভাবে থাকবে, প্যারালাল মানে কি, এগুলো সমকোণে আছে। দেখো এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো আবার সেই রক্ষী কোষ আঁকো, এবং এই রক্ষী কোষের সাথে সাবসিডারি সেলগুলো প্যারালালভাবে থাকবে। প্যারালালভাবে বলতে পারে কিরকম, এভাবে। এখানেও দুইটা এই প্যারালালভাবে আছে, দেখো প্যারালাল, ডাইরেক্ট প্যারালাল। তাহলে এখানেও সাবসিডারি সেল কয়টা? দুইটা।
বা সহকারী কোষ কয়টা? দুইটা। অ্যানাইসোতে দেখো তিনটা থাকবে। অ্যানাইসোতে রক্ষী কোষের আশেপাশে কয়টা থাকবে? তিনটা থাকবে। তিনটা কিভাবে থাকবে ভাইয়া? তিনটেই থাকবে, দুইটা থাকবে বড়, দুইটা থাকবে এরকম বড়, আর আরেকটা থাকবে এরকম, দুইটা থাকবে এরকম বড়, আরেকটা থাকবে এরকম ছোট। তাহলে দেখো এখানে কয়টা, দেখো কয়টা সাবসিডারি সেল দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা সহকারী কোষ, তিনটা সহকারী কোষ। আর এখানে দেখো টেট্রা, টেট্রা মানে কি? চার, চারটা থাকবে। দেখো চারটা থাকবে, 1 2 3 4। তাহলে এখানে সাবসিডারি সেল কয়টা? চারটা। তাহলে মনে রাখবা কয়টা সাবসিডারি সেল? চারটা। নাম দেখে বোঝা যায়। টেট্রা মানে কি? চার। আচ্ছা এখানে আর এভাবে বোঝানোর দরকার নেই। অ্যাক্টিনো মানে হচ্ছে এইভাবে সাবসিডারি সেলগুলা, সাবসিডারি সেল এভাবে, এভাবে দেখো সাবসিডারি সেলগুলো এভাবে রেডিয়ালি থাকবে, মানে বৃত্তাকারভাবে থাকবে, এভাবে বৃত্তাকারভাবে থাকবে, এভাবে বৃত্তাকারভাবে থাকবে। তো এই কোষগুলোকে বলা আবার রেডিয়ালি কোষ, কারণ বৃত্তাকার ক্ষেত্রে থাকলে আমরা এগুলোকে রেডিয়াস বলি। যখন বৃত্তাকারভাবে থাকে এভাবে টান দিলে এটাকে বলি রেডিয়াস। তো এই কোষগুলোকে বল রেডিয়ালি কোষ। এখানে অনেকগুলো থাকবে, এখানে অনেকগুলো থাকবে, এখানে অনেকগুলো থাকবে, বইয়ে পড়ে নিবা। আর অ্যানোমো মানে হচ্ছে এখানে নর্মালি সহকারী কোষ থাকে না, তবে এগুলো সহকারী কোষ হিসেবে ত্বকীয় কোষগুলো থাকে। তার মানে এখানে কি থাকে না? এখানে সহকারী কোষ তেমন পাওয়া না, সহকারী কোষ সাধারণত থাকে না, সহকারী কোষের বদলে ত্বকীয় কোষগুলো থাকে। এখন দেখো মেডিকেলে কীরকম একটা কোয়েশ্চেন আসছে, দেখো মেডিকেলে কীরকম কোয়েশ্চেন যেটা জানতে হবে তোমাকে আগে এগুলো জানতে হবে। ডায়াসাইটিকটা একটা পত্ররন্ধ্র প্রকারভেদ, প্যারাসাইটিকটাও একটা প্রকারভেদ, অ্যানাইসো নামগুলো মনে রাখতে হবে, অ্যানাইসো, টেট্রা মনে রাখতে হবে, অ্যাক্টিনো মনে রাখতে হবে, অ্যানোমো মনে রাখতে হবে। আর পাশাপাশি কয়টা সাবসিডারি সেল সহকারী কোষ আছে এগুলোও মনে রাখতে হবে। ধরো বলতে পারে যে অ্যানাইসোসাইটিক পত্ররন্ধ্রে কয়টা সহকারী কোষ থাকে, তাহলে কয়টা? তিনটা। বলতে পারে প্যারাসাইটিকে কয়টা সহকারী কোষ থাকে? দুইটা। ডায়াসাইটিকে কয়টা সহকারী কোষ থাকে? দুইটা। টেট্রাসাইটিকে কয়টা সহকারী কোষ থাকে? চারটে। এভাবে আসতে পারে। আর আরেকটা মেডিকেলে যেভাবে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে এরকম, তোমরা এটা করতে করতে আমি বিদায় নিচ্ছি, এটার আনসার দিতে দিতে আমি বিদায় নিচ্ছি। এরকম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, নিচের কোনটি, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, নিচের কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়? এটা কিন্তু মারাত্মক ভুল করার চান্স আছে, কারণ আছে। পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়, এটা কিন্তু ভুল করার চান্স আছে। দেখো অপশনে কি দিচ্ছে, দেখো এ ডায়াসাইটিক, বি প্যারাসাইটিক, সি ট্রাইসাইটিক। দেখো এটা ভুল করার মারাত্মক চান্স আছে। অ্যান্ড ডি টেট্রাসাইটিক, ভুল করার চান্স আছে বেশি। কেন জানো? কারণ ডায়াসাইটিকও কিন্তু প্রকারভেদের আন্ডারে আমি পড়াইছি, প্যারাও পড়াইছি, টেট্রাও পড়াইছি, কিন্তু আমি ট্রাই নিয়ে কোনো কিছু পড়াইনি। ভালোভাবে খেয়াল করবা, ট্রাই নিয়ে কোনো কিছু পড়াইনি। তুমি দেখো পত্ররন্ধ্রের প্রকারভেদে কিন্তু ট্রাইসাইটিক মানে ট্রাইটা নাই, ট্রাইটা নাই। ডায়া আছে, প্যারা আছে, টেট্রা আছে, বাট ট্রাইটা নাই। তাহলে আনসার হবে এটা। এটা মেডিকেল আসছিল, এটা মেডিকেল আসছিল, লিখো এটা ম্যাটে আসছিল, ম্যাট, ম্যাট 17-18 শেষ। তো আমাদের ক্লাস শেষ, তোমরা এই ক্লাসটা করে ফেলবা এবং এই ক্লাসটা আমরা আবার ইউটিউবেও দিয়ে দিব। তো যারা করো নাই তারা ইউটিউব থেকে করে নিবা। ইউটিউবে আমি প্রিমিয়ার করব, মানে ইউটিউবেও তোমরা লাইভ ক্লাসের মতো ফিলিংস পাবা, ওখানেও আমরা লাইভ ক্লাস স্টাইলে এই ক্লাসটা দিয়ে দিব। এবং এই ক্লাসটা আমি দেখি রেকর্ড রাখা যায় কি না। তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, লাইভটা শেয়ার করে দিবা বেশি বেশি, এবং ফ্রেন্ডদেরকে লাইভে মেনশন করে দিবা যাতে তারা পরবর্তীতে এসে ক্লাসটা করে যেতে পারে। তো আমি জানি না তোমরা কতটুকু বুঝছো বা কতটুকু বুঝতে পারছো যে কী কী প্রশ্ন আসতে পারে। আমি যা পড়েছি এগুলো পরীক্ষায় আসবেই, তো তোমার ওগুলো ফোকাস দিতে হবে। টিস্যুতন্ত্র আরেকটা লেকচার হবে যেখানে আমরা বৃত্তি টিস্যুতন্ত্র এবং কিছু আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। কারণ আমি শুধু মেডিকেলের জন্য পড়াচ্ছি না, আমি ভার্সিটিটাও মাথায় রাখতেছি। সো এক পড়া দিয়ে তুমি যাতে সব জায়গায় কাজে লাগাতে পারো, আমি সেই সুযোগটা তোমাকে করে দিচ্ছি। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো। অনেকক্ষণ ক্লাস নিছি, যারা ছিল তাদেরকে ধন্যবাদ, আর যারা ছিল না তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।